আর পাটাকে আর বডিটাকে না এরকম উঁচু করে দিয়েছে, মানে এরকম ধরে না এরকম উঁচু হয়ে গেছে যথারীতি। এরকম করছে, ও ঠিক এরকম করে তাকিয়েছে, ওর চোখ নাকি রক্তবর্ণের মতো লাল হয়ে গেছে। সেটাও শাশুড়ি দেখেছে। বৌমাকে মানে এটা বলতেও কেমন লাগছে, সেই ভর সন্ধ্যেবেলা চুলে যেখানে ধুনো দিচ্ছে সেখানে হচ্ছে কষা মাংস, ওর হাতে একটা বাটি রয়েছে, আর ওই মেয়েটা কষা মাংসটা হচ্ছে চিবাচ্ছে। এটাকে সুস্থ করে দেবো, ঠিক করে দেবো, কিন্তু যদি আপনার গায়ে লাগে তখন আপনি কি করবেন? আমাকে বললো যে কিচ্ছু হবে না, আমি যদি কিছু না করে থাকি তাহলে আমার কিছু হবে কেন? আমি বললাম ঠিক আছে, আমি যদি আপনাকে কর্মফল না দিতে পারি তাহলে আমি বনি চক্রবর্তী দিয়ে আজকে আমি বুঝতে পারলাম যে তুমি কেন এই কথাটা বলে গেছিলে 2 থেকে 3 মাস আগে, যে আমি আপনাকে কর্মফল তো হচ্ছে বুঝিয়েই ছাড়বো, যে কর্মফল বলে হচ্ছে কি হয়। আমার না মনে হচ্ছে যে আমাকে কেউ খুব জলের মধ্যে, সমুদ্র বা নদী বা পুকুর কিছুর মধ্যে না আমাকে কেউ মাথা ধরে না এরকম মানে দাবিয়ে দিচ্ছে। আমি জলে যাব না, আমার জলে ভয় আছে, রক্ত দিয়ে যেটুকুনি হচ্ছে সেটুকুনি লিখছে। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে সেটা অলরেডি আপনারা থাম্বনেলও দেখেছেন এবং কে আছে সেটাও আপনারা দেখেছেন, বনি ম্যাম। এর আগের পডকাস্টটা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, যেটার জন্য থ্যাংক ইউ সো মাচ। সেটা ডিসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে। আজকের যে ঘটনা, দুটো ঘটনা আছে। প্রথম ঘটনাটা হচ্ছে, আমি ছোট করে একটু বলি। আপনি খুব সুন্দরী একটা বউ নিয়ে এসেছেন, পাশের বাড়ির কাকি আপনাকে একদম পছন্দ করছিলেন যে আমার ছেলের বউটা যদি সুন্দর হতো। যা পারছে কাকি খাইয়ে যাচ্ছে, আর আপনার বউ বশীকরণে ঢুকে যাচ্ছে, বান মারা হচ্ছে। খুব বোকা বোকা লাগছে না যদি এরকম হয়ে যায়? একটা কথায় আছে, বউ আর বই কোনোদিনও বাইরে কারোর হাতে দেবেন না। এটাই হয়েছে কাজ। এবং এখান থেকে ডাইরেক্ট কলকাতা থেকে আবার যদি যাই বর্ধমানে নাকি একটা কুয়ো নাকি সবাইকে টেনে নিচ্ছে, বা টেনে নিচ্ছে বলবো না, আমার জল যে কুয়োতে যে জল আমরা অনেক সময় পান করে থাকি, সত্যি কি সেটা ভালো না খারাপ প্রত্যেকটা বিষয় আমরা জানবো। এবং কুয়োটা কোথায় রাখলে ভালো হয়, বা ধরুন আপনি আপনার বাড়িতে কোথায় রিজার্ভার রেখেছেন, ওয়াটার রিজার্ভার বা ট্যাঙ্কি রেখেছেন, সেটার জন্য ম্যামকে ফোন করতে হবে। রেখে ভুল করেছেন, সেটা কি ঠিক কিনা, সেটা আপনার জন্য ঠিক কিনা, বা আপনি ফ্ল্যাটে আছেন, আপনার বাস্তুটা কেমন, কারণ এখনকার দিনে সব জায়গায় ফ্ল্যাট হচ্ছে, তার জন্য তো দেখাতে হবে বাস্তু। তাই জন্য ম্যামকে কল করবেন, যেখানে আমার কথা শেষ হবে তারপরেই ম্যামের কন্ট্যাক্ট নাম্বারটা বাদিকে দেওয়া থাকবে, বড় বড় করে দেওয়া থাকবে। ফোন করবেন আমাকে, আমাকে আবার এটা করতে পারেন যারা বয়স্ক আছেন, কিন্তু যারা ইয়াং তারা আবার ফোন করবেন করে ডিস্টার্ব করবেন না, এটা আমি রিকোয়েস্ট রাখলাম। আর যেভাবে বনি ম্যাম আমাদের সাথে কন্ট্যাক্ট করে সেই নাম্বারটা তো লিঙ্ক করছি। আপনারা জানেন সারা বিশ্বের বাঙালির কাছে ভালো এরকম ঘটনা যদি পৌঁছাতে চান, আপনারা আসুন, বা কোনো রকম স্পিরিচুয়াল হেল্প বা কোনো রকম প্রমোশনাল কাজের জন্য কন্ট্যাক্ট করতে পারেন, আর ডাইরেক্ট বনি ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম? হরে কৃষ্ণ। হরে খুব কৃষ্ণ। ভালো আছি। থ্যাংক ইউ ম্যাম। আর অনেক দিন পর আবার এসছি, ঠিক আছে? আবারও কিছু না কিছু একটা নতুন, মানে বড় সড়ো একটা পডকাস্ট হতে চলেছে। তো প্রথমে কি শুনতে চলেছি আপনার কাছ থেকে? আজকে আমি যে ঘটনাটা বলতে চলেছি এটা অনেকে শোনা দরকার, কারণ এই ঘটনা থেকে যতটা আমরা শুনতে পারবো তার থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, যে কারণের জন্য আজকে আমি এই ঘটনাটা তোমাকে হচ্ছে বলছি। হুম। এই ঘটনাটার মধ্যে না লাস্টের দিকে খুব মর্মান্তিক কিছু জিনিস হচ্ছে শুনবে, কিন্তু মর্মান্তিক শোনার আগেও সে কতটা বাজেভাবে সিচুয়েশনটা কাটিয়েছে সেটাও হচ্ছে আজকে বলবো। কেমন? এটা কলকাতারই ঘটনা? এটা কলকাতারই ঘটনা, তবে কলকাতা আর ওইদিকে হচ্ছে তোমার আমাদের কল্যাণী সাইডে ওকে, ঢুকে গিয়ে উত্তরবঙ্গর একটুখানি, দিকে। হ্যাঁ ওই দিকে একটুখানি যেতে হয়, প্রপার কল্যাণী না, কল্যাণীর হচ্ছে একটু ভেতরের ওকে, জায়গা। হুম। তো এই ঘটনাটা আজকে সেখানকার, বলতে শুরু করি একদম তাহলে। নিশ্চয়ই। আচ্ছা, এই ঘটনাটা আমার কাছে এসেছিল 2024 সালের ডিসেম্বরের দিকে এসেছিল, সম্ভবত 21 কি 22 তারিখের দিকে হচ্ছে ঘটনাটা আসে আমার কাছে। প্রথমে ফোন করে সন্ধেবেলায় যে আপনি কি বনি চক্রবর্তী বলছেন? আমি বললাম হ্যাঁ বলছি। বললো আমার ওয়াইফের শরীরটা খুব খারাপ, তা আমি একটুখানি দেখাতে চাই। তা আমি প্রথমেই যে জিনিসটা জিজ্ঞাসা করি আমার ক্লায়েন্টদেরকে, যখনই কেউ হেলথ ইস্যু নিয়ে আসে তখন আমি তাদেরকে একটাই কথা বলি যে আপনারা ডক্টর দেখিয়েছেন তো? তো তারা যদি বলে যে হ্যাঁ,
তারপরে আমি আগে জিজ্ঞাসা করি, কারণ অনেকের না মনের রোগ, যেটা আমি বলি যে অনেকের না মনের রোগও থাকে যে আমাকে কেউ কিছু করেছে বা কিছু হ্যান ত্যান ব্যাপার এগুলো, যে কারণে যেন আমি জিজ্ঞাসা করে নিই। তো ওনারা বললো যে অনেক ডক্টর দেখানো হয়েছে কিন্তু কিছুতে কিছু হচ্ছে না, তো একবার আপনার সাথে দেখা করতে চাই। আমি বললাম বেশ ঠিক আছে, এরকম আসো তাহলে। তো বললো যে আপনি অ্যাড্রেস দিয়ে দেন বা কবে হচ্ছে যেতে হবে সেরকম বুঝে আমরা যাচ্ছি। তারপরে আর কোনো ফোন নেই তার। আচ্ছা, এবার 2025 পড়লো, 2024-এ ফোন করেছিল বললাম, 2025 পড়লো, ফেব্রুয়ারির দিকে আমাকে হঠাৎ করে ফোন করলো আবার। ফোন করে বলছে, হ্যালো ম্যাডাম, আমি আপনাকে ডিসেম্বরে ফোন করেছিলাম, আপনার সাথে যোগাযোগ করা হয়নি, কারণ সেই দিনের পরের থেকে আরও বেশি সমস্যা হচ্ছে শুরু হয়ে গেছে, তো যে কারণের জন্য এবারে যেতেই হবে। ভালো কথা। তো আমাকে ফোনটা রাখলো, রাখার পরে আবার কোনো পাত্তা নেই, মানে পরপর না এরকম হচ্ছে। বাট ঠিক আছে, তো 1 সপ্তাহ বাদে আবার ফোন করেছে। আমি ধরেছি, আবারও ফোনটা ধরেছি, ধরে আমি বললাম যে দেখুন, আপনার সময় এবং আমার সময় দুজনের সময়েরই দাম রয়েছে, তো এবার আপনি এমন করে কথা বলছেন ফোনে যে আপনার খুব এমার্জেন্সি, কিন্তু এদিকে তারপর আর যোগাযোগ হচ্ছে, আপনি করছেন না। তো উনি আমাকে বললেন যে আপনাকে বাড়িতে নিয়ে আসতে হবে, আমাদের আর যাওয়ার পরিস্থিতি নেই। আমি বললাম এরকমভাবে আমি বাড়িতে যাই না কারুর। তো আমি বললাম যে কোথায় বাড়ি কি না বলো। তো তখন কল্যাণীর একটা জায়গা হচ্ছে আমাকে বললো, কল্যাণীর অনেকটা ভেতরে হচ্ছে জায়গা। তো আমাকে সেই জায়গাটা বললো যেখানে আসতে হবে। আমি বললাম আগে আমি ছক দেখবো, যার অসুবিধা কি না বৃত্তান্ত। তো আমাকে একটা নাম, ডেট অফ বার্থ যা কিছু আমার লাগে সেইগুলো হচ্ছে দেওয়া হলো, মানে ওনার ওয়াইফের দেওয়া হলো, ফটো হচ্ছে দিল। মেয়েটার ফটো আমি দেখলাম, খুব সুন্দর মেয়েটা, খুবই সুন্দর দেখতে। এক একজনকে না ভগবান পুরো মানে নিজে হাতে গড়ার মতন বলে না যে সুন্দর, কোনো দিকে খুঁত পাবে না তুমি, তো ওরকম সুন্দর দেখতে একটা মেয়ের ফটো হচ্ছে পাঠালো। আমি ছকটা দেখলাম, এবং ছকটা আমি দেখে একটা জিনিস ভাবছি, মানে এই মেয়েটা বেঁচে আছে। আসনে বসেছি, আসনে বসে আমি ভাবছি এই মেয়েটা বেঁচে আছে এখনো। তো আমি ফোন করলাম, ফোন করার পর বলছি যে আপনি আপনার বউয়ের কোনো কি শরীর খারাপ হয়েছে? তো সেটাতে আপনি বললেন, কি শরীর খারাপ হয়েছে? বলছে, ম্যাম আপনি আসুন তারপরে আপনি বুঝতে পারবেন। তো আমি গেছি, ওনারা গাড়ি পাঠিয়ে দিয়েছেন, আমি গেলাম, অনেকটাই দূর যেতে। গেছি, গিয়ে দেখছি যখন বাড়িতে ঢুকবো ওদের, সেই সময় না মানে কি বলবো, সে গন্ধ, একটা মাছ মরা গন্ধ যেমন হয় না, প্রচুর প্রচুর দিন, একদম কোনো রান্না করা মাছ না, কিন্তু কাঁচা মাছের যে গন্ধ হয় না, সেই কাঁচা মাছের হচ্ছে গন্ধ। বাড়িতে ঢুকতে গিয়ে দেখছি সদর দরজার কাছে এক ঝুড়ি ওরকম মাছ রাখা আছে, কিন্তু সেটা খাবলানো, সেই মাছগুলো খাবলানো মাছ, কোনোটার মাথা আছে তো কোনোটা লেজ নেই, কোনোটা লেজ আছে তো মানে কেমন একটা ছিন্ন বিচ্ছিন্ন, কিন্তু ওই একসাথে জড়ো করে না একটা ঝুড়ির ওপরে রেখে দিয়েছে, মানে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছে। তো বাড়িতে ঢুকতে গিয়ে, মানে ঘরে ঢুকতে গিয়ে ওই গন্ধটা আমি পেয়েছি। আমি তাকালাম, তো আমি যখন হেঁটে যাচ্ছি দেখছি সবকটা দরজা জানলা না বন্ধ। আমি যেটা দিয়ে ঢুকলাম সেটা তো একটা দরজা, কিন্তু আর যে কটা হচ্ছে জানলা দরজা আছে সেগুলো বন্ধ। ঘরের মধ্যেই, মানে দিনের বেলা গেছি, 1:30 বাজে, 1:45 বাজে, সেই সময় গেছি, তখন আমরা কি দরজা জানলা বন্ধ করে রাখি? তখন তো বন্ধ করে রাখি না, সবকটা দরজা জানলা দেখছি বন্ধ করা রয়েছে। আচ্ছা, আর একটা ঘরের থেকে না শুধু গুদুম 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 করে আওয়াজ হচ্ছে, মানে তোমার দেওয়ালে মারলে যেমন হচ্ছে আওয়াজ হয় না কোনো কিছু দিয়ে, ধরো কাঠের কোনো জিনিস দিয়ে বা কোনো ভারী কোনো জিনিস দিয়ে যদি ঠক 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 করা হয় বা একটু গুদুম গুদুম আওয়াজ হয়, তো সেই আওয়াজটা হচ্ছে। তো যে আমাদের রিসিভ করলেন, তো বুঝতে পারলাম তার সাথেই আমার ফোনে হচ্ছে কথা হয়েছে। এবার একজন হচ্ছে ভদ্র মহিলা, দেখলেন যে ছাপা একটা শাড়ি পরে, আমি যেহেতু ঢুকছি, তো একজন ছাপা শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে না মুখটা এরকম চেপে করে কাঁদতে কাঁদতে হচ্ছে আমার সামনে আসছে। মানে হয়তো সে কোনো কিছুতে একটা খুব কষ্ট পেয়ে রয়েছে বা কোনো কিছু, মানে সে আমাকে দেখে না কাঁদতে শুরু করে দিয়েছে, মানে মুখে এরকম করে হচ্ছে ইয়েটা দিয়েছে, তোমার ঘোমটাটা দিয়ে সে কাঁদতে শুরু করেছে। দিয়ে আমার হাতে এসে চেপে ধরে বলছে, মা গো তোমার সাথে কতদিন ধরে হচ্ছে যোগাযোগ করার চেষ্টা করছি, হচ্ছে না, তুমি আমার বৌমাটাকে বাঁচাও।
তো আমি বললাম যে কি হয়েছে? বলছে তুমি যাও, আমার বৌমা হচ্ছে ঘরে রয়েছে। এবার আমি ওরকম করে দুম করে না কারোর ঘরে হচ্ছে ঢুকে যাই না, যে যেখানে পেশেন্ট রয়েছে, পেশেন্টই আমি বলবো তাকে। তো যেখানে হচ্ছে সে রয়েছে সেখানে আমি দুম করে তো ঢুকতে পারি না, কারণ সে যদি আমাকে অ্যাটাক করে দেয়। আমি তার সম্পর্কে কিচ্ছু জানি না, শুধু আসনে বসে আমি এইটুকুনি বুঝতে পেরেছি যে যাকে আমি দেখতে যাচ্ছি তার আয়ু প্রচন্ড কম, মানে সে বেঁচে আছে এটাই আমার কাছে একটা আশ্চর্যজনক লাগছে, তার জন্যই আমি এত সাত তাড়াতাড়ি কেসটাতে গেছি। নইলে ওরকম দুম করে না বাস্তু ভিজিট আমি করে থাকি না। তো এবার আমি যখন ঢুকতে যাব সেই সময় পেছন থেকে ওদের বাড়ি একটা কুকুর ছিল। তো সেই কুকুরটা মানে চিৎকার যাকে বলা যায়, এমন চিৎকার হচ্ছে করলো, চিৎকার করে যাচ্ছে। কুকুরটা আমার পেছনে হচ্ছে রয়েছে, কুকুরটাকে ধরা রয়েছে। আর আমি যে কোনো বাড়িতে গেলে আমি না বলি যে কুকুরকে একটু বেঁধে রাখুন আপনারা প্লিজ, মানে সেটা কুকুর বিড়াল যা কিছুই হোক না কেন, সেটা না একটু বেঁধে হচ্ছে রাখুন, বা আপনারা নিজেরা একটু ওদেরকে সামলে রাখুন, কোনো ঘরে একটা লক করুন। তো কুকুরটা বেরিয়ে এসেছে এবং পেছন থেকে যে হাজব্যান্ড আমাকে হচ্ছে কল করেছিল সে কুকুরটার দড়ি দিয়ে কুকুরটাকে ধরে রেখেছে। দরজাটা বন্ধ ছিল কিন্তু কুকুরটা এত জোরে চিৎকার করছে, আমি কুকুরটার দিকে এরকম পেছন ঘুরে তাকিয়েছি, একবার দরজাটা হচ্ছে খুললো, মানে যেখানে বৌমা রয়েছে সেই ঘরের দরজাটা একবার খুললো, তুম করে আওয়াজ হলো, একটা স্টিলের গ্লাস যেটা ছুঁড়ে মানে পুরো ওই কুকুরটার মাথায় গিয়ে এখানে লাগলো। মানে কতটা হাতের নিশানা থাকলে এরকম হয় ভাবো, যে ওই ঘর থেকে আমি একটা বাইরের ঘরে রয়েছি, আমি ওই ঘরে ঢুকতে যাব, মানে বৌমা যে ঘরে রয়েছে সেই ঘরে ঢুকতে যাব, সেই ঘরের দরজাটা কিছু সেকেন্ডের জন্য খোলা হলো, ঝুললো কিছু একটা। আমরা দেখলাম যে কুকুরটার এখানে লাগলো, কুকুরটা ক্যাঁই ক্যাঁই করতে করতে চুপ হয়ে গেল, আবার দরজাটা না বন্ধ হয়ে গেল। বুঝতে পারছো ব্যাপারটা? এটা আপনার চোখের সামনে এটা আমার হচ্ছে? চোখের সামনে হয়েছে, এটা কিছু সেকেন্ডের ঘটনা হয়েছে। এবার তুমি কি ভাববে, ওই ঘরের মধ্যেই বৌমার সাথে নিশ্চয়ই কেউ একজন রয়েছে। মানে এটা তো মানে এটাই তো ভাববে একদমই যে দরজাটা খুললো, দরজাটা হচ্ছে বন্ধ হয়ে গেল। আমি ভাবিনি। না, কে খুললো কে বন্ধ হলো সেটা না, দেখাই গেল না। তুমি বুঝতেই পারবে না, না, এত ফাস্ট হয়েছে এত ব্যাপার। ফাস্ট। দৈবিক ভৌতিক সবসময় জিনিস সেকেন্ডে ঘটে, কখনো ১ ঘন্টা মিনিট ধরে ধরে ঘটে না। ওই সাদা শাড়ি লাল পাড় ধরে ওরকম ভাবে কখনো ওই জিনিসগুলো যদি কেউ দেখে থাকে আমি বলবো তারা খুব ভাগ্যবান, কিন্তু এটা হয় না বাস্তবে। কিছু সেকেন্ডে ঘটনা ঘটে যায় আমাদের জীবনে, তার মাসুল আমাদের ঘন্টার পর ঘন্টা বছরের পর বছর দিতে হয়, কিছু সেকেন্ডেরই ঘটনা। তো ওটা হলো না, আমি বুঝতে পারলাম যে যে জিনিসটাই হচ্ছে না কেন এদের বাড়িতে সেটা ঠিক হচ্ছে না, এবং যাকে আমি দেখতে এসেছি সে প্রচন্ড পাওয়ারফুল কোনো কিছুতে চলে এসেছে, তার ভেতরে খুব পাওয়ারফুল কোনো কিছু। তো যথারীতি আমার সাথে হচ্ছে যারা গেছিল আমি তাদেরকে বললাম যে তোরা আমার পেছনে থাক, আমি দরজাটা খুলবো, যদি কোনো রকমের অসুবিধা হয় তো তোরা কেউ ঢুকবি না, আমি ঢুকে যাব। এটা এবং আমার যে কোনো কেসেই বলা থাকে যে আমার যদি মনে হয় যে আমার ক্লায়েন্টের সাথে আমি একা ডিল করব তার মানে আমি একাই ডিল করব, আর যদি আমার মনে হয় যে বাড়ির লোকরা থাকতে পারে বা আমার সাথে যারা গেছে তারা থাকতে পারে তাহলে অবশ্যই আমি তাদেরকে রাখি। এবার কথা হচ্ছে যে আমি যখন দরজায় নক করলাম আমাকে ভেতর থেকে বলা হচ্ছে চলে যা, চলে যা, আমি তোর সাথে কথা বলবো না। তো আমি বুঝতে পারলাম ওকে আমি ঘাটিয়ে লাভ নেই। তো আমি কিছু জিনিস নিয়ে গেছিলাম, যে বললাম না আমি আসনে বসেছিলাম কিছু জিনিস দেখেছি, তো আমি কিছু জিনিস নিয়ে গেছিলাম। ওর ঘরের বাইরে আমি জব শুরু করলাম। আমি আস্তে আস্তে জব করা যখন শুরু করলাম মিনিমাম 12 থেকে 13 মিনিট বাদে ওই বউটা নিজে দরজার ছিটকিনিটা খুলে এসে, আমি সামনে আসন পেতে দিয়েছিলাম, আসলো, এসে বসেছে। আমি কিন্তু জব করছি, আমার কিন্তু চোখ বন্ধ, আমি কিন্তু আর যাইনি ওর কাছে। ও একবার আমাকে বলে দিয়েছে না ও আমার সাথে কথা বলতে চায় না, আমি আর কিচ্ছু ওকে একবারের জন্য নক করিনি, আমি এসে বসে পড়েছি। বসে পড়ার পরে আমি জব করতে শুরু করেছি, আর সামনে আমি আসন রেখে দিয়েছি যে আমি যাবো না কিন্তু তুই এবার আসবি।
দরজার ছিটকিনিটা খুললো, আমি বুঝতে পারলাম কেউ আসলো, কেউ এসে বসলো, সবাই কিন্তু দেখছে। আমি যখন চোখ খুললাম কৌশিক, আমাকে ফটো পাঠানো হয়েছিল যে মেয়েটার, একটা কমপ্লিটলি অন্য মেয়ে। মানে এত সুন্দর একটা ফটো আমি যে মেয়েটার দেখে গেছি, সেই মেয়েটা পুরো এরকম রোগা, হাড় দুটো বেরিয়ে গেছে, কান দুটো না অধিক লম্বা লাগছে, চুল উস্কো পুরো একদম, একটা নাইটি পরে বসে রয়েছে আমার সামনে। কিন্তু হাত বলো, আমরা চুলকালে যেমন হয় না, বড় বড় নখ থাকলে ওই চিড়ে যায় যে জিনিসটা, তো বোঝা যাচ্ছে, যেহেতু বললাম যে আমি শীতকালের দিকে গেছিলাম না, ফেব্রুয়ারি দিকে, তখন তো হালকা হালকা ঠান্ডা থাকে। আর দেখবে ঠান্ডাতে না আমরা যদি কোনো জায়গায় চুলকাই, যদি কোনো ক্রিম না ইউজ করি, সাদা সাদা হয়ে যায় না আমাদের। তো এটা পুরো বোঝা যাচ্ছে যে ওনার চুলকিয়েছে গাটা, এমন ভাবে চুলকিয়েছে যে ওগুলো না সে লাল লাল দাগড়া দাগড়া হয়ে গেছে। অদ্ভুত একটা জিনিস বলি, মেয়েটার মুখ সাদা, হাত পা কালো, আর এমনই কালো বলবো যে সবার স্কিন টোন, মানে কিছু মানুষের দেখবে একটু টামাটের স্কিন টোনটা হয়, তামার মতন, মানে টামাটে টাইপের, যে রোদে পুড়তে পুড়তে যে টামাটে ব্যাপারটা, ময়লা কালো, হ্যাঁ ময়লা কালোর যে ব্যাপারটা সেটা। মুখ দেখে বলবে যে মেয়েটা খুব ফর্সা, তুমি গায়ে হাত পা হচ্ছে দেখে বুঝবে যে বাবারে মুখের সাথে কিছুই মিল নেই। তো আমি বসেছি, এবার না পুরো ও ঘুরতে থাকলো, মানে সেই টিপিক্যাল যে ভূত ছাড়ানোর যে ব্যাপারটা জানো তো, সেই ব্যাপারটা হতে শুরু করলো। আমি কিন্তু এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু ওরকম ঝাঁটা জুতো দিয়ে কারোর ভূত তাড়াই না, আর আমার এই জিনিসগুলো পছন্দও না। তো ও না হঠাৎ করে বসলো, একাই বসেছে, কিন্তু বসে না ও মাথাটা এরকম ঘোরাতে থাকলো, এরকম ভাবে ঘোরাচ্ছে, রীতিমতন ঘোরাচ্ছে, ঘোরাতে ঘোরাতে আমি আমার মতন জব করে যাচ্ছি, করতে করতে আমি ওই টাইমেই একটা হচ্ছে কবজ রেডি করলাম। ও যেটা করছে করে যাচ্ছে, আমি একটা কবজ রেডি করলাম। কবজ রেডি করার পর আমার সাথে যারা গেছিলো আমি তাদেরকে বললাম যে হচ্ছে ওর হাতটা একটু ধরো, ও কবজটা আমাকে পরাতে দেবে না। তো যখন কবজটা আমি পড়াতে যাব, সেই সময় পেছন থেকে একজন ভদ্র মহিলা এসে বলছে, কিরে বাবু এগুলো কি করছিস? এবার একটা জিনিস দেখো, একটা মহল চলছে, সেই মহলটার মধ্যে কবচটা পরিয়ে দেব শুধু, তার মধ্যে কেউ একজন পেছন থেকে কোনো ভদ্রমহিলা এসে বলছে, কিরে বাবু এগুলো কি করছিস? বাবু অর্থাৎ এই মেয়েটির হাজবেন্ডকে কেউ একজন এসে বলল, আর একজন ভদ্রমহিলা এসে বলল। তো আমি পেছন দিকে তাকাইনি, আমি গিয়ে ওকে কবচটা পরিয়ে দিয়েছি। কিছু সেকেন্ড, 1.5 থেকে 2 সেকেন্ডের মধ্যে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে, পুরোপুরি অজ্ঞান হয়ে গেল। আমি ওকে বাড়ির লোককে বললাম ওকে ঘরে নিয়ে যাও, আমি তারপর তোমাদের সাথে বসে কথা বলছি। তো ও অজ্ঞান হয়ে গেল, মানে একটা আচ্ছন্ন টাইপের হয়ে গেল, মানে পুরোপুরি অজ্ঞান সেটা আমি বলবো না, ঘোরের মধ্যে, হ্যাঁ ঘোরের মধ্যে না, সেন্সলেস না ঠিক, মানে সেন্স আছে কিন্তু ওর উঠে বসার মতন ক্ষমতা বলো বা সেই, হ্যাঁ 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 ওরকম হচ্ছে ব্যাপারটা। তো আমি বললাম ওকে ঘরে নিয়ে যাও, কিন্তু ওই ঘরে নিয়ে যাও না, যে ঘরে ও ছিল সেই ঘরে নিয়ে যাও না, ওকে নিয়ে যাও হচ্ছে অন্য ঘরে। তো শাশুড়ি নিয়ে গেল হচ্ছে অন্য ঘরে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে যিনি হচ্ছে বউটিকে নিয়ে গেলেন তিনি কে? বলছে উনি আমার মা, মানে হাজবেন্ডটা বলছে উনি আমার মা। আমি বললাম এই যে ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন ইনি কে, মানে যে বারণ করলো যে এটা কি করছিস? তো বললেন যে এটা আমার কাকিমা হয়। তো ওই কাকিমা আমাকে পা থেকে মাথা অবধি পুরো দেখলো, যে জিনিসটা আমার মোটে পছন্দ না, আমাদের কারোরই হয়তো পছন্দ না যে আমাদের যদি কেউ মাপে, তাই না? এবার দেখে দেখে মাপছে, হ্যাঁ। তো আমি ওখানে বসলাম, তো আমি বললাম যে বলো এবার কি হয়েছে? এইটুকুনি যে জিনিসটা হলো, এইটুকুনি জিনিসে তুমি কিছু বুঝলে? কিছু বুঝবে না তুমি। না। আমি গেলাম, একটা মেয়ে ওরকম হচ্ছে করলো, আমি সেই মেয়েটাকে জাস্ট শান্ত করার জন্য ওকে শুইয়ে রেখেছি, কারণ আমি নইলে কথা বলতে পারবো না, ও কথা বলতে দিত না। এবার আমি ওর হাজবেন্ডকে বলছি এবার আমাকে বলো কি হয়েছে। এবার বলছে শোনো, ও বলতে গিয়ে দেখছি অনেক কথা বাজছে ওর, মানে শুরু করবে কোথা থেকে কি করবে। তো আমি একটা জিনিস বুঝতে পারলাম যে ওই ছেলেটি বারবার হচ্ছে ওর কাকিমার দিকে তাকাচ্ছে,
তার মানে কি, যে ওই কাকিমার সামনে হচ্ছে ও বলতে পারছে না। তো তখন আমি বললাম যে এই ঘরে হচ্ছে শুধুমাত্র শাশুড়ি মা, শ্বশুর মশাই আর হচ্ছে এই তুমি হচ্ছে থাকো। তখন ওর কাকি বলছে, আমি ওর বাড়িরই মানুষ, আমি তো ওর কাকি হই, আমি থাকলে কিসের অসুবিধা? আমি বললাম, আছে আমার অসুবিধা। না, তোমার কিসের অসুবিধা? ওরা যদি কোনো কিছু ভুলে যায় আমি বলে দিতে পারবো তো। আমি বললাম, এত কিছু বলতে হবে না, ওর হাজবেন্ড আছে, শাশুড়ি আছে, আমাকে বলতে পারবে, অসুবিধা কিছু নেই। তো উনি তো দেখলাম ডাক দেখিয়ে চলে গেলেন, তাতে আমার কিছু যায় আসে না যদিও। তো এবার আমি বললাম যে হয়েছেটা কি বলো। এবার মেন ঘটনা হচ্ছে শুরু হচ্ছে। মেয়েটি অসম্ভব সুন্দরী, যেটা বললাম, কিন্তু একটা জিনিস, যে মেয়েটির কোনো বাবা মা নেই। ও অনাথ আশ্রমে হচ্ছে বড় হয়েছে ছোটবেলা থেকে, অনাথ আশ্রম থেকে বড় হয়েছে। মেয়েটা যেখানে পড়াশোনার জন্য হচ্ছে তোমার হায়ার স্টাডির জন্য যখন কোনো কিছু, সেই সময় এই ছেলেটির সাথে ওর পরিচয় হয়। তো যখন পরিচয় হয় তারপরে ছেলেটি বলে যে আমি কোনো প্রেম করব না, কোনো কিছু না, আমি ডিরেক্ট তোমাকে বিয়ে করব। তো ওই মেয়েটির ক্ষেত্রে এটা অনেক বড় একটা জিনিস, যে এর আগেও প্রচুর ছেলে ওর জীবনে ওকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে, যেহেতু ও খুব সুন্দরী, তো প্রস্তাব দিয়েছে বলো যা কিছু, কিন্তু কোনোদিনই ও কাউকে ওরকম ভাবে ভেবে দেখেনি। কিন্তু এই ছেলেটিকে ভেবে দেখার কারণ হচ্ছে কি, এই ছেলেটি খুব কেয়ারিং ওর প্রতি, যে তুমি এটা করো, তুমি ওটা করো। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এই ছেলেটা প্রথমেই বলে দিয়েছিল যে আমি তোমার সাথে প্রেম করবো না, আমি তোমাকে বিয়ে করেই বাড়িতে নিয়ে আসবো, প্রেম যদি করি বিয়ের পরে করবো। আমার জানার কোনো অতীত, তোমার অতীত জানার আমার কোনো দরকার নেই, যে তোমার বাবা মা কিভাবে মারা গেছে কি না বৃত্তান্ত, আমার কিচ্ছু জানার দরকার নেই। তুমি শুধু হচ্ছে, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, আর তোমার যদি মনে হয় বিয়ের আগে তুমি আমাকে চিনবে, তাহলে অবশ্যই আমি তোমাকে বলবো যে হ্যাঁ, আমরা কথা বলছি, দেখা করছি, কিন্তু তুমি যদি আমার ব্যাপারে বলো, তাহলে আমার তোমার কাছে কিচ্ছু জানার নেই, আমার তোমাকে ভালো লাগে মানে আমি তোমাকে বিয়ে করব। মানে ছেলেটার দিক থেকে ছেলেটা পুরো ক্লিন। তো এটা ওই মেয়েটার ভালো লেগে গেছিল। তো ওরা তারপরে 4-5 মাস প্রেম করে। প্রেম করার পরে মেয়েটাকে কখনো বাড়িতে নিয়ে আসেনি। একদিনকে বিয়ের কিছুদিন আগে, মানে বিয়ের খুব বেশি হলে 15-16 দিন আগে, ওরা শপিং এ বেরিয়েছিল। শপিং এ বেরোনোর সময় প্রচন্ড বৃষ্টি যেহেতু শুরু হয়েছিল, সেহেতু ছেলেটা মেয়েটাকে বলেছিল যে তুমি পুরো ভিজে গেছো, ওরা ভিজে গেছিল, তুমি ভিজে গেছো, তুমি চলো একটা কাজ করো, বাড়িতে চলো রেস্ট নিয়ে নেবে, কারণ অনেকটাই হচ্ছে দূর আর রাতও হয়ে গেছিল। বললো যে তুমি রেস্ট হচ্ছে করে নাও, আর যদি তোমার মনে হয় আজকে রাত্রেবেলা তুমি ফিরবে না, তাহলে তুমি ফিরো না, অসুবিধা কিচ্ছু নেই। তো মেয়েটা বলে যে না, আমার দরকার নেই, আমি শুধু মাথাটাকে হচ্ছে মুছতে চাই। মানে যেখানে শপিং এ গেছিল সেখান থেকে ছেলেটার হচ্ছে বাড়ি অনেকটাই হচ্ছে কাছাকাছি। ওকে, এটা কিন্তু বলছি কলকাতার কথা। আমি গেছিলাম কিন্তু হচ্ছে কল্যাণীর ওই ভেতরে, কিন্তু যখন ওদের বিয়ে কথা হয়, ছেলেটাদের এখানে হচ্ছে ফ্ল্যাট রয়েছে। তো এইখানে বিয়ের জন্য এই জায়গাতে ওরা ছিল, বললাম 15-16 দিন আগে। তো আমাদের কলকাতাতেই ফ্ল্যাট আছে। ও বললো যে ঠিক আছে চলো, তাহলে হচ্ছে মা, তোমার ওর মায়ের সাথে দেখা হয়েছে, কিন্তু ওই কোনোদিনই বাড়িতে যাওয়া হয়নি। আর মেয়েটা না এই সমস্ত খুব মানতো, যে আমি বিয়ের আগে আমি শ্বশুর বাড়িতে যাবো না, এরকম যেটা হয় আর কি। কিন্তু এখনকার দিনে এই মেয়েগুলোকে তুমি দেখতে পাবে না। তো যথারীতি মেয়েটা বললো যে না না আমি যাব না। তো ছেলেটা বলছে, আরে কি হয়েছে, তুমি আমাদের আদি বাড়িতে যাচ্ছ না ধরো, কিন্তু এটা তো আমাদের ফ্ল্যাট, তুমি যেতেই পারো। তো তারপরে ওর শাশুড়িকে ফোন করালো, শাশুড়ি বললো যে ঠিক আছে আয় না, তুই কিসের অসুবিধা, এসে হচ্ছে মানে তুই একটু রেস্ট করে যা, প্রচুর ঝড় বৃষ্টি তো হচ্ছে। এই বুঝে গেছিল হচ্ছে ওই বাড়িতে, বোঝাতে পারলাম, ওই ফ্ল্যাটে হচ্ছে গেছে। আর সেই দিনকে ওই ফ্ল্যাটে হচ্ছে ছিল ওর মা আর এই কাকিমা। আর দ্বিতীয়ত হচ্ছে ওই যে ছেলেটা বললাম সেই ছেলেটাও হচ্ছে ছিল, তিনজন এই ফ্ল্যাটে হচ্ছে ছিল, আর এই মেয়েটা এলো। প্রথম দিন ওই মেয়েটাকে এর কাকিমা দেখলো। এবার প্রথম দিন যেদিনকে কাকিমা দেখলো, ওর কাকিমার নাকি চোখ ছানা বড়া হয়ে গেছে, যে বাবু এত সুন্দর একটা হচ্ছে মেয়েকে পছন্দ করে আমাদের বাড়ির মানে বউ হয়ে আসছে। তো তখন ওর কাকিমা ওই মেয়েটির গায়ে হাত দিয়ে বলে, তুমি কত সুন্দর গো। ওই দিন থেকে নাকি মেয়েটার শরীর খারাপ শুরু হলো।
এটা ওদের কথা অনুসারে, আমি যে বাড়িতে গেছি তাদের কথা অনুসারে, যে কাকিমা ওর গায়ে হাত দিল, আর ও কিছুক্ষণ বাদের থেকেই হচ্ছে ওর মাথায় যন্ত্রণা বলো বা যা কিছুই বলো, গা গোলানো এই জিনিসগুলো শুরু হলো। আমরা ভাবলাম যে ঠান্ডা লেগে গেছে, বৃষ্টি পড়েছে, তার জন্য হয়তো কোনো কিছু হচ্ছে, তারপরে আবার ঠিক হয়ে গেল। বিয়ে করে আসার পরের থেকে, এবার বিয়ে করে এই কল্যাণীর বাড়িতে ওরা হচ্ছে আসলো, কল্যাণীর বাড়িতে আসার পরের থেকেই এই মেয়েটার মধ্যে এবার অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কেমন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? যে বিয়ের সিঁদুর দিয়ে হচ্ছে বিয়ে করা হয়েছে, সেই সিঁদুরটাই কিন্তু আমরা পরি 1 বছর, বা ওই সিঁদুর কোটোটা দিয়েই কিন্তু আমরা সিঁদুর পরি। সেই সিঁদুর কোটোটা ও নিয়ে এসেছে, ওর সাথেই রয়েছে। তো ও স্নানে গেছে, মানে ওর যেদিনকে ফুলসজ্জার দিন ও স্নানে ঢুকেছে, মেকআপ আর্টিস্ট আসবে, ওকে হচ্ছে সাজাবে। তো হঠাৎ করে ও স্নান করে এসে দেখছে যে ওর কাকিমা, ওই যে কাকিমা, সেই কাকিমা হচ্ছে তোমার সিঁদুর কোটোটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো ও এসে তো সিঁদুর পরবে, বলছে দে 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 আমি তোকে সিঁদুরটা হচ্ছে পরিয়ে দিই। তো তখন ও বলছে যে দাঁড়াও, মেকআপ আর্টিস্ট আমাকে সিঁদুর হচ্ছে পরিয়ে দেবে, আমি পরে নিচ্ছি। হ্যাঁ, একটা আমাদের নতুন বউদের বলো বা নতুন বউদের না, নিজে থেকে সিঁদুর পরার একটা, সিঁদুর মানে পরার একটা খুব আলাদা ইচ্ছা থাকে যে আমি পরবো সিঁদুরটা। তো ওর ওটা ইচ্ছা ছিল। আর ওই যে তোমার ভাত কাপড়ের সময় না সিঁদুরটাকে এরকম পুরো টেনে দিয়ে তারপরে সিঁদুরটা পরানো হয়, ওকে। তো ও ওটাই হচ্ছে মাথায় ভেবে রেখেছে যে আমি এরকম ভাবে সিঁদুরটা কপাল থেকে এরকম নিয়ে তারপরে সিঁথিতে হচ্ছে দেবো। তো ওরকম ভাবে ওর যারা যারা বান্ধবীরা রয়েছে বা যে ননদগুলো রয়েছে তারা ওকে সাজাবে। কোথা থেকে হচ্ছে অন্য একটা সিঁদুর নিয়ে এসে, মানে ওই সিঁদুর কোটোটা থেকে না নিয়ে এসে অন্য কোনো একটা সিঁদুর কোটো থেকে সিঁদুর নিয়ে এসে বলছে এই নে এটা 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 পড়া, বলে না ওর কপালে ওরকম করে টেনে দিয়েছে সিঁদুরটা। এবার ও না খুব অদ্ভুত ভাবে বলছে কাকিমা এই সিঁদুরটা তো হচ্ছে আমার সিঁদুর না, আমার সিঁদুরটা হাতে হচ্ছে ছিল, মানে ওই কাকিমার হাত থেকে ও নিয়ে এলো। তারপরে কাকিমা চলে গেল, গিয়ে আবার একটা সিঁদুর নিয়ে ওকে পরিয়ে দিল। তো ওর সেটা একটু অড লাগে। ওই সিঁদুরটা পরার পর থেকে এবার যখন ও ভাত কাপড়ের জিনিস নিতে যাবে, সেই সময় ওর বরের সাথে ওর ছোটখাটো খুঁটিনাটি নিয়ে না একটা ঝামেলা বেঁধে গেল। ওই ঝামেলা থেকে নাকি এমন ঝামেলা শুরু হলো, যতক্ষণ ও ওই লজে যায়নি, মানে যেখানে সব আত্মীয় স্বজনরা আসবে বউ দেখতে, সেখানে যায়নি, ততক্ষণ নাকি ওর বর ওর মুখের দিকে তাকায়নি, ও ওর বরের মুখের দিকে তাকায়নি। এটা হলো। আবার হচ্ছে যখন লজে চলে গেল, জিনিসটা ঠিক হয়ে গেল, সারা সন্ধ্যাটা কাটলো, সারা রাতটা কাটলো। কোথা থেকে ওই সকাল সকাল বলছি রাত্রেবেলা দেখবে যে বড় বউরা মিষ্টি খাওয়ায় একে অপরকে, মিষ্টি খাওয়ানো হবে। তো শাড়িও চেঞ্জ করা হয়, অনেক সময় হচ্ছে মেয়েরা শাড়ি চেঞ্জ করে নেয়। তো এত কিছু পরে তো ঘুমাতে পারবে না, নিশ্চয়ই তো শাড়ি হচ্ছে চেঞ্জ করে নেয়। চুল ঠিক মতন হচ্ছে ওরা খুলে নেয়, ফুল খুলে নেয়, গাজরা যেগুলো হচ্ছে থাকে এরকম কিছু। তো ঘরে ঢুকেছে, মিষ্টি খাবে দুজন, মানে মিষ্টি প্লেটটা রাখা আছে। তো ওর শাশুড়ি কিন্তু দিয়ে গেল, আর যারা যারা ছিল তারা দই মিষ্টি দিয়ে গেল, পান দিয়ে গেল। হঠাৎ আবার কোথা থেকে উনি চলে আসলেন, লজে ছিলেন উনি, লজ থেকে বাড়িতে হচ্ছে আবার চলে এলেন। এবার বলে রাখি এদের বাড়ি, এই কাকিমার বাড়ি আর এদের বাড়ি কিন্তু এক নয়, আলাদা আলাদা বাড়ি কিন্তু, মানে পাশাপাশি বাড়ি কিন্তু এক বাড়ি হচ্ছে নয়, মানে বিল্ডিং আলাদা। তো উনি সচরাচর এরকম আসেন না, বিয়ে বাড়ি সবাই দেখতে হ্যাঁ সবসময় এখানে তো হচ্ছে রয়েছে। উনি এসে বলছে এই মিষ্টিটা হচ্ছে খাও। তো শাশুড়ি বলছে আরে না না, এই মিষ্টিটা আমরা হচ্ছে এটার জন্যই হচ্ছে রেখেছি। আরে না, খাওয়া না, এটাই খাওয়া। খাওয়ালো, মিষ্টিটা খাওয়ালো, পানও উনি নিজে নিয়ে এসেছেন। সবকিছু তো অ্যাকসেপ্ট করে রাখাই ছিল, উনি আবার আলাদা করে নিয়ে এসেছেন এটা খা। মানে কিছু কিছু মানুষ দেখবে যে তুমি সেই মানুষটাকে পছন্দ করছো না, তারপরে সেই মানুষটা এমন কিছু কিছু কথা বলবে, এমন তোমাকে তোমার উপর জোর করবে না, তুমি সেই জায়গায় নড়তে পারবে না দেখবে, বা তার মুখের উপর কথা বলতে পারবে না। এই জিনিসগুলো অনেক সময় হয় যে তোমার পছন্দ হচ্ছে না কিন্তু তারপর তোমাকে করতে হচ্ছে। তো মেয়েটা না পছন্দ করছে না, কিন্তু তারপরে গিয়েও মেয়েটাকে সেই কাজগুলো করতে হচ্ছে, কাকি শাশুড়ি বলে কথা। এবং মেয়েটা মিষ্টিটাও খাওয়ালো, পানটাও মুখে গুজে দিল। হাজবেন্ড ওয়াইফ পান খাওয়াবে তো না, উনিই পান গুজে দিচ্ছেন মুখে, দিল। এবার যখন সবাই ঘর থেকে বেরিয়ে গেছে,
রাত্রেবেলা 3:30-4টের সময় চিৎকার হচ্ছে বর বউয়ের ঘর থেকে। কি চিৎকার হচ্ছে যে ছেলেটা বলছে তানিয়া ছাড়, মেয়েটার নাম ছিল তানিয়া, তানিয়া ছাড় আমাকে ছাড়। তো এবার এটা বলে না ছেলেটা ঘর থেকে বেরিয়ে এসেছে। সবাই উঠে বলছে কি হয়েছে, চিৎকার করছিস কেন? সবাই গিয়ে ঘুমিয়েছে বেচারা। আর জানোই যে হচ্ছে 1টা-1:30 বেজে যায় আমাদের হচ্ছে। হ্যাঁ, এবার বড় বউ গিয়ে 1টা-1:30টার সময় শুয়েছে। সবাই ভাবছে এরকম চিল্লামিল্লি হচ্ছে কেন। তো যথারীতি ছেলেটা না বাইরে বেরিয়ে এসেছে, ওর মাকে গিয়ে বলছে তানিয়া কেমন করছে, প্লিজ একটু ঘরে চলো তো তোমরা। সবাই বিয়ে বাড়ি সবাই দেখেছে যে পুরুষ মানুষরা ঢোকেনি, যদিও মহিলারা ঢুকেছে, দেখছে তানিয়া নিজের হাতটাকে ওদের খাটটা কাঠের খাট ছিল না, লোহার খাট হচ্ছে ছিল না, লোহার খাটে অনেক ডিজাইন করা থাকে না, তো ওই ডিজাইনের কিছু খাটের এইরকম ভাবে ধরেছে আর পাটাকে আর বডিটাকে না এরকম উঁচু করে দিয়েছে, মানে এরকম ধরে না এরকম উঁচু হয়ে গেছে যথারীতি। আর মুখ দিয়ে এরকম করছে। এটা দেখে ওই যে ছেলেটা ছিল ঘুমিয়ে পড়েছিল, 3:30-র কথা আমি বলছি, 3:30, 3:45-র কথা আমি বলছি, ঘুমিয়ে পড়েছিল। ও হঠাৎ করে যদি দেখে, তুমি সাধারণত যদি দেখো যে তোমার পাশে যে শুয়ে রয়েছে সে ওরকম হাঁ করছে, সে কি করবে? আগেই উঠবে না। ও সেম জিনিসটা করেছে, ও উঠতে গেছে, তানিয়া এক হাত দিয়ে ওরকম করে হাঁ তো করছে, আর এক হাত দিয়ে ওর মানে গেঞ্জিটাকে এরকম করে ধরেছে, এরকম করে ধরে না ওর মুখের সামনে গিয়ে দাঁতটা নিয়ে এরকম করছে। ওটা দেখে ও ধাক্কা মেরে হচ্ছে উঠে গিয়ে ওর মাকে হচ্ছে ডেকেছে। এবার যখন সবাই ইয়ে করেছে দেখছে, তখন ওই ছেলেটাকে বলছে এর কি খিচুনি আছে নাকি, বা এর কি অন্য আলাদা রোগ আছে নাকি, এরকম কেন করছে? অনেক সময় হয় না যে খিচুনি বা মির্গি হচ্ছে হলে যেমন হয়, তো সবাই এটাই ভেবেছে যে ওর কি এরকম কিছু আছে। তো একজন পেছন থেকে বলছে ওকে গঙ্গা জল দাও তো, আগে গঙ্গার জল দাও। একটু পাড়া গ্রামের হচ্ছে জায়গাটা, যেহেতু বললাম যে কল্যাণী থেকে অনেকটা ভেতরে ঢুকে, তো প্রথমে বলছে ওকে কেউ গঙ্গার জল দাও। তো গঙ্গার জল ছিটিয়েছে, গঙ্গার জল ছেটানোর পরে না কিছুক্ষণ বাদে, আমি বলবো না যে সঙ্গে সঙ্গে, কিছুক্ষণ বাদে নাকি জিনিসটা ঠিক হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে ওঠে, তো সকালবেলা ঘুম থেকে ও একাই ঘুমিয়েছে, ওর বর আর যায়নি। ভাবো কি প্যাথেটিক জিনিস বলে ফুলসজ্জার দিন। হ্যাঁ, তো আমরা হাসছি, কিন্তু যার সাথে ঘটনা ঘটেছে তার অবস্থাটা হচ্ছে কেমন। তো মেয়েটা ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে ওঠার পরে স্নানে গেছে, স্নান করে বেরিয়েছে। তো তখন সবাই ওকে জিজ্ঞাসা করছে তুমি ঠিক আছো, তুমি ঠিক আছো? মেয়েটা খুব সাবলীন ভাবে বলছে হ্যাঁ আমি ঠিক আছি। তখন বলছে তোমার কি কোনো রোগ আছে, এরকম তুমি ওরকম খিচুনি দিয়ে উঠছিলে, এরা হাঁ করছে, তোমার নিঃশ্বাস নিতে অসুবিধা বা কোনো? ও বলছে না আমি তো কালকে রাত্রেবেলা ঠিকঠাক ভাবেই হচ্ছে ঘুমিয়েছি। তো সবাই এটা বুঝলো হয়তো লজ্জা পেয়ে গেছে বা কোনো কিছু একটা জিনিস। তোর বর তারপরে বলছে যে তোমার কি এরকম কোনো প্রবলেম রয়েছে? বলছে না আমার তো এরকম কোনো প্রবলেম নেই। আর তুমি কোথায় গেছিলে সকালবেলা? বলছে না এমনি আমি সিগারেট খেতে গেছিলাম, হ্যাঁ আমি তোমার আগে উঠে পড়েছিলাম। মানে ছেলেটা এত ভয় পেয়ে গেছে রীতিমতন। গেল তার কিছুদিন বাদের থেকে একটা জিনিস শুরু হলো যে গরমকাল পড়তে শুরু করলো। মেয়েটা না ঘর বাড়ি সব লক করে দিচ্ছে, এবং লক করে দিয়ে বিনা ফ্যানে বিনা এসিতে থাকতে শুরু করেছে। তো একদিন কি দেখলো যে ওর শাশুড়ি মা ওকে খেতে ডাকছে যে খেতে আয়, আর ও কোনো কথা বলছে না। তো যখন ঘরের দরজাটা হচ্ছে খুলেছে, সেই সময় ও দেখছে, মানে ওর শাশুড়ি মা দেখছে ফ্যান অফ করে ও খাটের ওপর বসে না ও চুলটা, মানে বিনুনি, এই সেম রকম বিনুনি হচ্ছে করেছে, করে না ও চুল কাটছে এরকম ভাবে, ওইরকম ভাবে চুল কাটছে, সামনের চুল এরকম ভাবে হচ্ছে কাটছে। ও শাশুড়ি বলছে 1 বছরের মধ্যে কেউ চুল কাটে না, তুই কেন চুল কাটছিস, এরকম অন্ধকারের মধ্যে কেন হচ্ছে এরকম করছিস? আর একটা কাইচির আওয়াজ হয় দেখবে, তো সেই আওয়াজটা হচ্ছে, মানে ওর মানে পট করে লাইট জ্বালিয়েছে, মেয়েটা ঠিক চুল কাটলে কেমন হবে সব ওরকম ভাবে কাটছে, চুল একটা ছোট একটা বড়, তো চুল এরকম করে কাটছে, আর ওর শাশুড়ি এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে। ওর শাশুড়ি বলছে তুই পাগল হয়ে গেছিস, একটু যে জোরে চেঁচিয়ে কথা বলেছে, ও ঠিক
এরকম করে তাকিয়েছে, ওর চোখ নাকি রক্তবর্ণের মতো লাল হয়ে গেছে। সেটাও শাশুড়ি দেখেছে। ও শাশুড়ি সঙ্গে সঙ্গে ছেলেকে ফোন করে বললো, বৌমাকে ডাক্তার দেখা, কলকাতায় ফ্ল্যাটে নিয়ে যা, তোরা কলকাতায় হচ্ছে থাক, তোরা ইয়ে কর, কি বলে হচ্ছে ওকে ডাক্তার দেখা। আবার ওকে নিয়ে হচ্ছে তোমার কলকাতা আসার কথা। এবার ও কলকাতায় আসবে না। ও বলছে আমি কলকাতায় যাবো না। বলছে কেন যাবে না? না আমি যাবো না। বলছে তুমি কিছু তো জব অন্তত শুরু করা, হয়তো আমাদের বিয়ে তো হলো, তোমার তুমি কি হাউস ওয়াইফ চুজ করছো নিজেকে হাউস ওয়াইফ বলে? তো তখন ও বলল যে না, আমি কিছু হচ্ছে করব না, আমি এখানেই থাকবো, আমি কলকাতায় যাব না, আমি এখানেই থাকবো, মানে এখানেই থাকবো। আর ছেলেটার সাথে না মানে বিয়ের সেই দিনের পরের থেকে ওর আর যে একটা গল্প বা বন্ধুত্ব, যেটা আমি বললাম যে ওদের বিয়ের পরে প্রেম যে ব্যাপারটা হতো, সেই জিনিসটাই নেই। মানে ছেলেটা ওকে আর বুঝতেই পারছে না। তো এবারে ওর হাজবেন্ড ওকে বলছে যে তুই চুলটা এরকম ভাবে তুমি চুলটা এরকম ভাবে কাটলে কেন? তখন ও বলছে যে আমার ইচ্ছা তাই আমি কেটেছি, তুই কি করবি? মানে ছেলেটা কিছুক্ষণ একটু অবাক হয়ে বলছে, তুমি আবার তুই তুকারি করছো কেন আমাকে? আমার ইচ্ছা তাই আমি করছি। বরের সাথে কথা বলা বন্ধ করে দিল, শাশুড়ির সাথে কথা বলা বন্ধ করে দিল, শ্বশুরের সাথে কথা বলা বন্ধ করে দিল, রান্না বান্না করা বন্ধ করে দিল, স্নান করা বন্ধ করে দিল, এবং ফ্যান চালানো বন্ধ করে হচ্ছে দিল। মানে ও গরমের মধ্যে থাকবে। ওর হাজবেন্ড বলছে আমি গরমের মধ্যে থাকতে পারি না, ফ্যানটা চালাও। না, চালাবো না। এই সব নিয়ে তো ঝামেলাঝাটি হচ্ছে। হতে হতে মেয়েটা এবার যে জিনিসটা শুরু করলো সেটা হচ্ছে ও বাড়িতে যত না থাকছে ওই জিনিসগুলো মানে ওকে ধরো বাড়িতে কেউ কিছু বলছে যে তুই এটা করছিস কেন বা ওটা করছিস কেন, তখনই না ও ওই কাকিমার বাড়িতে চলে যাচ্ছে। মানে পাশের বাড়িতেই তো বললাম কাকিমার বাড়ি, ও কাকিমার বাড়িতে চলে যাচ্ছে। সারা দিন সারা রাত ওই কাকিমার বাড়িতেই থাকছে, কাকিমার বাড়িতেই ঘুমাচ্ছে, কাকিমার বাড়িতেই খাচ্ছে। ওর নিজের শাশুড়ির সাথে আর ওর কোনো বনিবনা নেই। মানে তুমি দেখে মনে ভাবে ও কাকি শাশুড়ি ওর নিজের শাশুড়ি। এটা শুরু হলো। এবার ওর শাশুড়ি খুব কষ্ট পাচ্ছে যে আমার একটা ছেলেরই বউ, আমি এমন কি বা ওকে করলাম বা বললাম যেটার কারণের জন্য ও আমার সাথে কথা বলছে না, শ্বশুরের সাথে কথা বলছে না। তো ওদের ওই কাছাকাছি একটা কাকিমার বাড়ি রয়েছে, আরো একটা কাকিমার বাড়ি রয়েছে। ওই কাকিমা এসে বলছে, শোনো তুমি তোমার বৌমাকে একটুখানি চোখে চোখে রেখো তো। বলছে কেন? বলছে সবসময় ওই বাড়িতে গিয়ে পড়ে থাকে, পাড়া গায়ের লোকও হচ্ছে ঠিকঠাক কথা বলছে না, আর তোমার বৌমা না একটা জিনিস করেছে, যে জিনিসটা আমার কানে এসেছে। বলছে কি এসেছে? বলছে আগের যে অমাবস্যাটা গেল সেই অমাবস্যাতে নাকি অনেকেই দেখেছে, মানে ওদের বাড়িটা আবার বলে রাখে ওদের বাড়িটা হচ্ছে দোতলা, একতলাতে সবাই থাকে, দোতলাতে তেমন কেউ থাকেই না বলতে গেলে, দোতলাতে করেই রাখা আছে। তো তার উপরে তো ছাদ হচ্ছে চিল ছাদ রয়েছে, আর ট্যাঙ্কি রয়েছে, জলের ট্যাঙ্কি রয়েছে। অনেকেই নাকি দেখতে পেয়েছে ওই ঘোর অমাবস্যার সন্ধেবেলায় নাকি ওর ওই বৌমা, চুল তো এমনিতেই কাটা, ওর ওরকম শেপও করেনি চুলটা ঠিক মতন, পুরোপুরি বোঝা গেছে যে ওটা ওর বৌমা, একটা ছোট্ট হচ্ছে স্কার্ট পরেছে। বউ মানুষ কিন্তু ও কোনোদিন কিন্তু স্কার্ট পরে না, কিন্তু একটা স্কার্ট পরে হচ্ছে রয়েছে, একটা টপ হচ্ছে পরে রয়েছে। পাঁচিল আছে না আমাদের ছাদে, পাঁচিল রাউন্ড করা রয়েছে, এটা নাকি গ্রামের কিছু মানুষ বলেছে ওই পাঁচিল দিয়ে নাকি ওকে হাঁটতে দেখা গেছে। ওই পাঁচিলটা বরাবর ওকে দেখে হাঁটতে দেখা যাচ্ছে। এটা ছাদের কথা বলছি, চিল ছাদের কথা বলছি। কিন্তু হয়ে ওই ট্যাঙ্কি যে রয়েছে না, ট্যাঙ্কির মুখটা খুলেছে, মুখটা খুলে জল মানে ওই ট্যাঙ্কির জলে হাত ডুবিয়ে হাতটাকে এরকম 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 করে নাচাচ্ছিল নাকি। এই জিনিসটা অনেকে দেখেছে এবং দেখে চিৎকারও করেছে যে কি করছো, কে ওটা, কে ওটা। তো যে বা যারা চিৎকার করেছে তাদের মানে কি বলবো, ওই অমাবস্যাতে দেখবে যে অত বেশি ভালো করে না বোঝাও হচ্ছে যায় না। তো সামনে একটু গাছও ছিল যদিও, তো কিছু সেকেন্ডের মধ্যে ওরা মনে করেছে যে জিনিসটা নেমে গেছে, মানে তারপরে আর দেখতে পাইনি, জল ছিটকিয়েছে, তারপরে হচ্ছে ওরা বলেছে জিনিসটা নেমে গেছে বা ওখানে আর দেখতে পাইনি। এবার ওই জিনিসটাই না ওরা বলেনি
মানে এদের বাড়ির লোককে হচ্ছে বলেনি, বলেছে হচ্ছে ওই কাকিমা, বললাম না যে কাকিমা আর একটা কাকিমার বাড়ি রয়েছে, ওই কাকিমাদেরকে বলছে ওই বাড়ির বউটা কি পাগল রয়েছে, যে বিয়ের দিন থেকে হচ্ছে ও পাগলামি করে যায়, একবার হচ্ছে বরকে ভয় দেখায়, একবার হচ্ছে চুল কেটে ফেলে, ও সত্যি পাগল রয়েছে, ছেলেটা না পুরোপুরি ফেসে গেছে, সেটা যদি একটু প্রেম টেম করে হচ্ছে নিয়ে আসতো তাহলে ওর বিকৃতিগুলো বুঝতে পারতো। তো এটা তো এবার খবর গেছে, এবার ওকে জিজ্ঞাসা করাচ্ছে তুমি কি এরকম গেছো, না আমি তো যাইনি। একটা টাইমে মেয়েটা ভালো, আর একটা টাইম আসলেই মেয়েটার ভেতর একটা সেই কেমন বলবো একটা সেই বিচ্ছিরি একটা ব্যাপার এরকম সেরকম হচ্ছে। তোর বর বলছে যে আমাদের সাথে সবার সাথে খেতে বসো তুমি, এরকম চলছে দিনের পর দিন চলছে। তোর বর বলছে তুমি খেতে বসো, না না আমার বাড়ির খাবার ভালো লাগে না, মা নুন বেশি দেয় ঝাল বেশি দেয়, আমার না ভালো লাগে না, আমি একটা কাজ করি কাকিমার বাড়ি থেকে হচ্ছে আমি খাবার নিয়ে আসি। তোর বর সেদিনকে খুব রেগে গেছে, রেগে গিয়ে বলছে যে কিছু খাবার নিয়ে আসতে হবে না, মা যদি হচ্ছে নুন বেশিও দেয় তুমি ভাতটা একটু বেশি করে মাখিয়ে নেবে, যে তুমি খাও, আর তোমার যদি যেটাতে তোমার ভালো লাগবে না তুমি সেটাই খেও না, তোমার যদি কি খেতে ইচ্ছা করছো তুমি এখন আমাকে বলো, মা তোমাকে এখনই করে দেবে, কিন্তু তুমি বাড়ির খাবার খাও। মানে ছেলেটা সেদিনকে এতটাই রেগে গেছে যে তুমি আমার মায়ের সাথে এরকম কেন করছো, মা বাবার সাথে এরকম কেন করছো, তোমার আমার সাথে বনি মনে হচ্ছে না, আমরা হাজব্যান্ড ওয়াইফ আমরা ঠিক করে নেবো, কিন্তু তুমি আমার মা বাবার সাথে এরকম কেন করছো, কারণ আমার মা বাবা এই জিনিসটা মেনে নিতে পারছে না যে তুমি আমার কাকু কাকির সাথে হচ্ছে গিয়ে এত ভালো করে সম্পর্ক রাখছো, কিন্তু আমার মা বাবার সাথে রাখছো না তুমি। তো মেয়েটা না এত রাগ এত জেদ করেছে যে থালাটা নিয়ে ও শ্বশুরের দিকে এরকম ছুঁড়ে ফেলে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে না, ওর শ্বশুর সেদিনকে রেগে গিয়ে পাশের বাড়ি মানে ওর ভাইকে গিয়ে বলছে যে একদম আমার হচ্ছে বৌমার দিকে তোরা আসবি না, মানে শ্বশুর রেগে গিয়ে বলছে ওদের বাড়িতে গিয়ে তার মানে বলছে, তিনি বুঝতে পারছেন। হ্যাঁ বলছে একদম হচ্ছে আমার বৌমার দিকে তোরা হচ্ছে আসবি না, এটা শ্বশুর কেন বলেছে এই কথাটা, ও জামা কাপড় প্যাক করতে চলে গেছে ঘরে, জামা কাপড় প্যাক করে জামা কাপড়ের হচ্ছে ওই ব্যাগ নিয়ে ও বাড়ি থেকে বেরিয়ে গিয়ে হচ্ছে পাশের বাড়িতে মানে ওই কাকির বাড়িতে ঢুকে গেল। মানে এটা শুনতে কেমন লাগবে আর দেখতে কেমন লাগবে, বিয়ের 2.5 থেকে 3 মাসের মধ্যেই ঘটনাগুলো ঘটছে রীতিমতন। ওই ঘরে চলে গেল, এবার হচ্ছে ওদের বাড়িতে কোনো সারা শব্দ কিচ্ছু নেই, সন্ধ্যেবেলা এই জিনিসটা তো দুপুরবেলা ঘটেছে, সন্ধ্যেবেলা তারপরে আবার হচ্ছে ওর বর আর শাশুড়ি মিলে ওই বাড়িতে গেছে যে বৌমাকে নিয়ে আসবে, যে রেগে গেছে রাগের মাথাতে। ওই দিনকে গিয়ে দেখছে সন্ধ্যেবেলায় গিয়ে দেখছে ওই ধুনো আছে না, তো ধুনো আমরা অনেকেই না চুলে দিই, মেয়েরা আমরা অনেকে চুলে দিই, দেখছে সন্ধ্যেবেলা একটা ঘরের ভেতর যে কিরে আছিস ছোট, তুই আছিস ছোট হচ্ছে তুই আছিস, মানে ওর বা শাশুড়ি ওর ইয়েকে বলছে যাকে বলছে ছোট বলে ডাকে, ছোট তুই আছিস, ছোট আছিস, বৌমা কোথায়, তো দেখছে একটা ঘর, সেই ঘরে হচ্ছে চুলে ধুনো দিচ্ছে, চুলে ধুনো দিচ্ছে, এবং ওর বৌমাকে মানে এটা বলতেও কেমন লাগছে, সেই ভর সন্ধ্যেবেলা চুলে যেখানে ধুনো দিচ্ছে সেখানে হচ্ছে কষা মাংস, ওর হাতে একটা বাটি রয়েছে, আর ওই মেয়েটা কষা মাংসটা হচ্ছে চিবাচ্ছে, এবং পাটাটা সেই অনেকে একটু মানে কি বলবো সে পাটা তুলে এরকম করে বসে এরকম করে হচ্ছে খেলে যেমন হয় না, ওরকম ভাবে খাচ্ছে। তোমার মা আমার মা এগুলো করবে কখনো? যতই আমার কাকি তোমার কাকি এগুলো করবে? সন্ধ্যেবেলা আমরা কেউ খাই? ধুনো দেওয়ার সময় কেউ খায়? ওরকম কষা মাংস ওকে হচ্ছে দিয়েছে আর ও খাচ্ছে, তো ওদের দেখে একটু কেবল লেগেছে। তো ওর মা বলছে বৌমা চলো, বলছে না যাবো না। তো বলছে কেন যাবে না, বলছে আমার ওই বাড়িতে গিয়ে ঠিক মতন খাবার আমি খেতে পারি না, তুমি ভালো রান্না করো না, কাকি অনেক ভালো রান্না করে। তো তখন ওর বর না ওর দিকে তাকাচ্ছে, মানে ওর বরের আর কিছু বলার নেই, ওর বর বলছে আমি খুব ভুল করে ফেলেছি, মানে মনে মনে ভাবছে আমি খুব ভুল করে ফেলেছি, আমি শুধু শুধু আমার মা বাবাকে কষ্ট দিলাম, আর কিচ্ছু করছি না এখানে দাঁড়িয়ে। তো এই সমস্ত ভেবে ওর শাশুড়ি এতটা নিরুপায়, ওর শাশুড়ি বলছে তুমি চলো, আমি ছোটকে বলে দিচ্ছি ছোট এবার থেকে তোমাকে সকাল বিকাল ও যা রান্না করবে ও তোমাকে দেবে, তোমাকে বাড়ির খাবার খেতে হবে না, তুমি বাড়ির ভাতটা তো অন্তত খাবে, ও তরকারি তোমাকে দেবে, বলছে ভাতটাও কাকি পাঠিয়ে দেবে।
বলছে ভাতটাও কাকি পাঠিয়ে দেবে, মানে তরকারি সব। আর ওর কাকি না মুচকি মুচকি হেসে বলছে, "হুম, আসলে আমিও তো চেয়েছিলাম", মানে এবার বলি ওই কাকিমারও কিন্তু একটা ছেলে রয়েছে। হ্যাঁ, বলছে আমিও তো চেয়েছিলাম যে হচ্ছে আমারও একটা ওর মতন ফুটফুটে হচ্ছে বৌমা হচ্ছে হোক, কিন্তু দিদি তুমি এমন ওর সাথে এরকম কেন করো? ও যেটা খেতে চাই সেটা একটু একটু খাওয়াতে পারো, এটা ওরকম ভাবে রান্না করে দিতে পারো। তো আমি তো ওকে ঠিকঠাক ভাবেই হচ্ছে রান্না হচ্ছে করে দিই, দেখো। এই কথাগুলো না শুনে একটা শাশুড়ির খুব কষ্ট হবে। এবার সবাই যে বলে না যে আমার শাশুড়ি হচ্ছে এই, আমার শাশুড়ি ওই, সব শাশুড়ি তো সমান হয় না বলো। এই শাশুড়িটা কি কোনো ভুল দেখতে পাচ্ছ তুমি এখনো পর্যন্ত? দেখতে পাবেন না। ইনি আরো করার চেষ্টা করছে যে কি করলে আমি আমার বৌমার মন পাবো। তো সেই সব বুঝিয়ে টুঝিয়ে ওকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। রাত্রেবেলার খাবার পাঠিয়েছে, সন্ধ্যেবেলা নিয়ে আসলো, রাত্রেবেলার খাবার পাঠিয়েছে। এবার যখন খাবার পাঠিয়েছে তখন বলছে কি বলে হচ্ছে এই বউটা বলছে আমার যে খাবার এসেছে সেই খাবারের সাথে যেন হচ্ছে তোমাদের খাবার না মেলে, তোমরা কিন্তু এই বাটি থেকে কেউ খাবার নেবে না। ওরা এমনিতেও খেত না ভাই ওদের জিনিস, কিন্তু ও আবার সেটা বলছে যে আমার খাবারের থেকে কিন্তু তোমরা খাবার হচ্ছে নেবে না। এবার যখন সবাই খেতে বসেছে তখন ও নিজের মতো নিজে এলো, বাড়লো, বেড়ে খাচ্ছে। তো ভাত অনেকটা দিয়েছে না, তো ভাতটা যখন ভাঙবে তখন দেখছে এক খাবলা চুল, এক খাবলা চুল, একটা চুল পরে ভাতে, দুটো চুল পরে সেটা হচ্ছে মানলাম, এক খাবলা চুল কি করে হচ্ছে থাকে সেই চুলটা। মেয়েটা দেখলো কিন্তু চুলটা, দিয়ে মেয়েটা হচ্ছে ওই চুলটা মাখিয়ে হচ্ছে খেয়ে নিল। ওর বড় শ্বশুর না তাকিয়ে বলছে এ কি করলে? মেয়েটা মানে চিবালো, চিবিয়ে আবার দাঁত দিয়ে এরকম করে বার করলো, বার করে পাশে ফেলো, বলছে না আমি দেখতে পাইনি, বলল। এবার মাংস পাঠিয়েছে, মাংস খাচ্ছে খাচ্ছে, খেতে খেতে হঠাৎ করে দেখছে মাংসের মধ্যে একটা সুপুরি। হ্যাঁ, মাংসের মধ্যে সুপুরি কে দেয়? ও আবার সেই সুপুরিটাকে চুষলো, চষার পরে আবার হচ্ছে রাখলো। এবার সবাই দেখলো ব্যাপারটা, হয়ে গেল খাওয়া দাওয়া। পরের দিন দুপুরবেলা আবার খাবার এসেছে, আবার দেখছে ভাতের মধ্যে হচ্ছে একটা ওই তোমার সুপুরি। আচ্ছা, সেদিনকে তরকারির ভেতরে আবার হচ্ছে দেখতে পাচ্ছে যে তোমার তরকারিটা অতিরিক্ত লাল, অতিরিক্ত লাল, মানে এই কাশ্মীরি লঙ্কা দিলে যেমন হচ্ছে লাল হয়ে যায় না, সেরকম হচ্ছে অতিরিক্ত হচ্ছে লাল। মানে প্রত্যেকদিন খাবারের মধ্যে ওর শাশুড়ি একটা জিনিস লক্ষ্য করছে যে নয় চুল, নয় হচ্ছে সুপুরির দানা, নয় হচ্ছে কালো সর্ষে বা কোনো কিছু খুব বেশি অতিমাত্রায়। মানে এই জিনিসগুলো কেন হবে? সাধারণত ভাতের মধ্যে হচ্ছে কে তোমার ওই দেয়, লবঙ্গ হচ্ছে দেয়, নর্মাল ভাতে কে দেয়? ফ্রাইড রাইসে যদি কেউ দেয় সেই অব্দিও মানা যায় যে চলো দিয়েছে, নর্মাল ভাতে কে দেয়? ওরা দেয়। আর সবকিছুই না ওই ভেতরে ঢোকানো থাকে। একদিন দেখছে যে ওর মেয়েটাকে খাবার পাঠিয়েছে, ভাতের মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা আর মানে এই পোড়া মানে ওই লেবু পোড়ালে যেমন লেবুটা হয় না, ওই রকম ঢোকানো রয়েছে। এই দিনকে ওর শাশুড়ি বলেছে যে এগুলো কি হচ্ছে, শুকনো লঙ্কা লেবু পুরানো এগুলো কি? আর ওই মেয়েটা না মানে ওগুলোই হচ্ছে একবার করে চিবায় বা চষে দিয়ে আবার ফেলে দেয়, ও কিন্তু খেয়ে নেয় না ওই পুরো জিনিসটা। তো ওর শাশুড়ি সেই দিনকে পুরোপুরি বুঝতে পারলো যে আমার বৌমার সাথে কিছু না তো কিছু হচ্ছে। গেছে একজনের কাছে, ওদের ওখানে লোকাল একজনের কাছে গেছে। ওই লোকাল একজন বলছে যে যখন দেখেছে ও শাশুড়ি হচ্ছে আছে, বলছে ও তোর বৌমা, তোর বৌমার হচ্ছে কিছু হয়নি, ও ঠিক আছে কোনো ব্যাপার না, হয়তো তোদের সাথে বনিমনা হচ্ছে না, ওকে ডাক্তার টাক্তার হচ্ছে দেখা, আর আমি একটা জিনিস দিয়ে দিচ্ছি সেই জিনিসটা হচ্ছে নিয়ে যা, নিয়ে গিয়ে হচ্ছে তুই ওকে খাওয়াবি, একটা ফুল দিয়ে দিচ্ছি, এই ফুলটা হচ্ছে মাথার কাছে হচ্ছে রাখবি। তো শাশুড়ি ভালো মনে হচ্ছে ওটা এনেছে, এনে হচ্ছে তোমার ওটা মাথার কাছে রেখেছে। আর ওই হচ্ছে বউ ওরকম হচ্ছে করছে রীতিমতো। এবার বউ কি বলছে, বউ বলছে চারিপাশে কেমন সিগারেটের গন্ধ, চারিদিকে শুধু সিগারেটের গন্ধ, কিন্তু ওই বাড়িতে কেউ সিগারেট খায় না। এই জিনিসটা ও শাশুড়িও হচ্ছে দেখেছে যে
সিগারেটের গন্ধ বলো, বাড়ি নোংরা হয়ে যাওয়া বলো, যে জিনিসটা আমি বলি যে নেগেটিভ যখনই কোনো কিছুতে অ্যাট্রাক্ট করে তখন জিনিস জায়গা নোংরা হয়ে যায়, তো সেই জিনিসগুলো হচ্ছে। কিন্তু শুধু হুড় হুড় করে সিগারেটের গন্ধ, আর রাত্রেবেলা হলেই না সেই বউটা চোখ মুখ লাল হয়ে যায়, বউটা মানে নিঃশ্বাস নিতে পারে না, হাঁ হাঁ এরকম ভাবে নিঃশ্বাস হচ্ছে নেয়, মানে খুব দুষ্কর একটা পরিস্থিতি। তো এবার যখন দেখছে ওই কবিরাজের জিনিসেও হয়নি, মানে ওই যে বাবার কাছে গেছিল সেই বাবার জিনিসেও হয়নি, তখন আমার কথা ওরা জানতে পারে, আমাকে ওরা যোগাযোগ করে। যেদিনকে ওই ডিসেম্বরে যোগাযোগ করে সেদিনকে থেকে বউটা আরোই হচ্ছে সমস্যা শুরু করে, মানে আবারও সেই কাকিমার বাড়িতে গিয়ে বসে থাকছে, রাত 11টা 1:30 বাজছে, তখন হচ্ছে ওদের বাড়ি থেকে আবার খেয়ে চলে আসছে, তখন আবার এদের বাড়িতে হচ্ছে খাবার নিয়ে আসছে না। ওর শাশুড়ি 2 দিন বারণ করেছে, ওই বলেছে ওর কাকি শাশুড়িকে যে ছোট তুই কি দিস রে ওকে, পোড়া জিনিস হচ্ছে দিস, ওর ভাতের মধ্যে এটা চুল থাকে, এটা থাকে, ওটা থাকে। তখন বলছে ও হয়তো পড়ে যায়, আমি কি করব বলো, তাহলে ঠিক আছে তোমার বৌমাকে বলো না যে না খেতে। ওর কাকিমা কিন্তু আবার সুর বদলে দিচ্ছে, বলছে তুমি তোমার বৌমাকে বারণ করো যে না খেতে আমার জিনিসপত্র, তোমার বৌমাকে যদি আমি খাবার না পাঠাই তাহলে তো তোমার বৌমা খাচ্ছেই না। এবার ওর বাড়ির লোক ধর্ম সংকটে পড়ে গেছে। আবার দ্বিতীয়ত এই মেয়েটার বাড়িতে ওর মা বাবাকেও তো জানাতে পারবে না, কারণ ওর বাবা মাই তো নেই। বোঝাতে পারছি, মানে এদের বাড়িটা পুরোপুরি মানে ফেসে গেছে, মেয়েটাকে হচ্ছে এরকম। এবার মেয়েটাও মানে মাঝে মাঝে যে ঠিক হতো সেটাও হচ্ছে না। না, এবার পুরোপুরি ওরকমই হয়ে গেল। এবার আমার সাথে যতবার যোগাযোগ হচ্ছে ততবার ওদের মধ্যে ঝামেলা হচ্ছে, আর ততবার হচ্ছে ওরা পিছিয়ে যাচ্ছে। এই যে আমার সাথে যোগাযোগ করেছে, আমি আসনে বসে এটা দেখেছি যে ওকে ছিন্ন মস্তা বান মারা হয়েছে। ছিন্ন মস্তা বানটা ওকে তো মেরেছেই, কিন্তু সেই বানটা ওর লাগেনি, ওর ছুঁয়ে বেরিয়ে গেছে। এখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলি, বান নিয়ে অনেকে অনেক রকমের কথা বলে যে আমি বান কাটিয়েছি, আমাকে বান মারা হয়েছে। বানটা এত ইজি ব্যাপার নয়, আর বান কাটানোটাও এত ইজি ব্যাপার নয়। ওকে, বান যদি ছুঁয়ে বেরিয়ে যায় সেটা কাটানোটা পসিবল, কিন্তু বান মেরেছে, আর সেই বান যদি সময়ের আগে না সেটাকে তোলা সম্ভব, তোলা না হয়, সেই বানে কখনো কেউ মানে যে কারণের জন্য যেটা মেরেছে সেটা প্রস্ফুলিত হয়ে তার মৃত্যু অবধারিত, বা সে প্যারালাইসিস হতে অবধারিত। পৃথিবীর এমন কেউ নেই মহাদেব ছাড়া, মহাকাল ছাড়া কেউ সেই জিনিস রোধ করতে পারে না, এটা আমি বলছি। এবং আমাদের মায়াঙ্ক আছে, এটা মায়াঙ্কের যে বড় বড় আমাদের যে গুরুরা রয়েছেন তারা পর্যন্ত বলেছে। আর মায়াঙ্কে তো হচ্ছে মানে এই এইগুলোর ওপরে তো আর তেমন কিছু নেই আমাদের আসামে মায়াঙ্কের ওপরে, তো তারা পর্যন্ত বলে যে বান খুব বাজে জিনিস, ওরকম দুম করে কেউ কাউকে বান মেরে দিতে পারে না, সবাই সবাইকে বান মারতে পারে না। হ্যাঁ, কিন্তু এই মেয়েটাকে মারা হয়েছিল, কিন্তু এই মেয়েটা লাগেনি গায়ে। তো মেয়েটাকে ছিন্নমস্তা হচ্ছে বান মারা হয়েছিল, এবং তার সাথে হচ্ছে খুব বাজে রকমের মেয়েটার উপরে ক্রিয়া করে জিনিস চালান করা হয়েছিল এর উপরে, মানে ওর সৌন্দর্য হচ্ছে বিনষ্ট করার হচ্ছে প্রসেস বলো, এগুলো করা হয়েছে। তো আমি যেটা আসলে দেখেছিলাম সেটা হচ্ছে এই মেয়েটার মানে ভেতরটা পুরো ফপলা হয়ে গেছে, ভেতরে আর কিছু নেই। এই মেয়েটা যে চলে ফিরে বেড়াচ্ছে এটাই অনেক বড় একটা জিনিস। তো আমি পুরো জিনিসটা ঘটনাটা শুনলাম, আমি শুনে তারপরে ওনাদেরকে হচ্ছে বললাম যে আপনারা শিওর, যে মানে ওনার শাশুড়িকে বললাম যে আপনি শিওর যে যার কাছে আপনি গেছিলেন সে আপনাকে ভালো জিনিস দিয়েছে, কই নিয়ে আসুন সেই জিনিস। ওই ফুলটা মানে অত মাস আগে দিয়েছে, আমরা ঠাকুরের ফুল দেখবার রেখে দিই কিন্তু ফেলি না কিন্তু, তো এই ফুলটা রেখে দিয়েছিল যেখানে, সেই ফুলটা নিয়ে এসেছে, আর যে যে জিনিস দিয়েছে সেই সেই জিনিসটা আমাকে দিল। আমি ওদের বাড়িতে বসেই হচ্ছে সেই জিনিস দেখলাম, দেখার পরে কি দেখি জানো কৌশিক, আমি দেখছি যে এই মেয়েটাকে যে বান মেরেছে, যে কাজ করেছে, এটা তারই কাজ, মানে তারই জিনিস আমি হাতে রেখে দিয়েছি। এটা কিন্তু আমরা গুণিনেরা বুঝতে পারি, বা আমরা সাধকেরা বুঝতে পারি, আমাদের কিন্তু সবারই একটা প্যাটার্ন থাকে কাজ করার। দেখবা কেউ একজন হচ্ছে, কেউ পজেস রয়েছে, তাকে ছাড়ানোর প্যাটার্ন তার মতন, আমার প্যাটার্ন আলাদা। প্রত্যেকের কিন্তু একভাবে আমরা কাজ করি না, কাজ হয়ে যাবে কিন্তু প্যাটার্ন আলাদা থাকে। আমরা কিন্তু বুঝতে পারবো এটা মুসলিমের কাজ, এটা হিন্দুর কাজ, মৌলবী সাহেব এরকম ভাবে কাজ করে,
কোনো হিন্দু তন্ত্র সাধনা করে এরকম ভাবে কাজ করে, এগুলো বোঝা যায়, অবশ্যই বোঝা যায়। তো আমি যখন জিনিসটা হাতে নিলাম এবং এই মেয়েটাকে হচ্ছে আমি দেখলাম, ওই মেয়েটাকে একটা কবজও পরিয়েছিল ওর কাকি। কেন পড়িয়েছিল সেটাও বলছি। ওই মাঝখানে বিয়ের পরপর যে বললাম না যে ওর শরীর খারাপ হতো, ও গরমে বসে থাকতো, তখন এই কাকি এসে হচ্ছে ওর মাকে বলেছিল যে এই কবচটা হচ্ছে নাও, নিয়ে হচ্ছে বউয়ের তো হয় খুব নজর লেগেছে, তোমার বউ তো খুব সুন্দরী, এটা পরিয়ে রাখবে। এই কথাটা ওরা ভুলে গেছিল, কিন্তু এই কথাটা ওরা ভুলে গেছিল। তো ওই কবচ আর এর শাশুড়ির নিয়ে আসা জিনিস দুটো আমি একসাথে যখন দেখলাম, তখন আমি দেখেছি যে এখানে রক্ষকই ভক্ষক। তখন আমি ওই কাকিকে ডাকলাম, এই পুরো ঘটনাটা শুনলাম না, শুনে আমি ওই কাকিকে ডাকলাম যে ওনার তো খুব আসার এখানে, মানে আমার কথা শোনার খুব ইচ্ছা ছিল, ডাকো। তো যখন আসলো না, তখন আমি বললাম যে এখানে রক্ষকই তো ভক্ষক মনে হচ্ছে। বলছে মানে? আমি বললাম যে মেয়েটার তো আপনি ক্ষয়ক্ষতি করেছেন। বলছে তুমি এসে থেকেই না খুব হচ্ছে বাচালতা করছো, আমাকে বলছে যে তুমি এসে থেকে না খুব বাচালতা করছো, সোনামণিকে হচ্ছে এরকম ভাবে হচ্ছে কষ্ট দিচ্ছ। বৌমাকে, মানে ওনার বৌমাকে এনি বলছে সোনামণি, হ্যাঁ, বলছে তুমি সোনামণিকে এসেই কষ্ট দিচ্ছ। আমি বললাম কি কষ্ট দিয়েছি? আমি ওর চুলের মুঠি ধরে টেনে নিয়ে এসেছি? আমি ওর গায়ে সর্ষে পোড়া দিয়েছি? আমি ওকে মেরেছি? কি করেছি? কিচ্ছু করিনি না। ওরকম ভাবে কিছু একটা তো করলে তুমি, করার পরেই মেয়েটা হচ্ছে চেতনা আর হচ্ছে নেই, এখনো পর্যন্ত দেখো মেয়েটা ঘুম থেকে উঠতে পারিনি। 1 ঘন্টা ধরে তুমি কথা বলছো ওনাদের সাথে বসে বসে, তোমার তো এইদিকে কোনো হচ্ছে তুমি কোথা থেকে পড়াশোনা করে এসেছো, তুমি কত বড় কে? আমি বললাম যে আপনি যে বানটা মেরেছিলেন, তো সেই বানটা লাগেনি তো। তো এবার তো আমি কাজ করব, যদি হচ্ছে আপনার উপর ক্রিয়া হচ্ছে ফলন হয় তখন কি হবে? আর আমি না আমার ক্লায়েন্টকে, যেটা আগের বারও এসে আমি বলেছিলাম, যে আমি আমার ক্লায়েন্টকে বলে দিই যে এই ক্ষতি করেছে, কারণ আমার ক্লায়েন্ট তো সেটা রিটার্নে দেখতে পাই যে এই করেছে। কারণ ধোঁয়াশাতে রাখার দায়িত্ব আমাদের নয়, আমাদের কাজ হচ্ছে ধোঁয়াশা মিটিয়ে দেওয়া। হ্যাঁ, আর আরেকটা কথা বলে রাখি, এটা নর্মাল প্রেডিকশনে হয় না, এটা যখন আসনে বসে তখনই হয়। আসনে সবার জন্য বসি না আমরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বললাম, আমি একদম ডিরেক্ট বলে এসেছি যে আমি এই মেয়েটাকে সুস্থ করে দেবো, ঠিক করে দেবো, কিন্তু যদি আপনার গায়ে লাগে তখন আপনি কি করবেন? আমাকে বললো যে কিচ্ছু হবে না, আমি যদি কিছু না করে থাকি তাহলে আমার কিছু হবে কেন? আমি বললাম ঠিক আছে, আমি যদি আপনাকে কর্মফল না দিতে পারি তাহলে আমি বনি চক্রবর্তী হচ্ছে নই। আমি আমার হচ্ছে এই মেয়েটাকে আমি এমনি এমনি ঠিক করব, শুধু 11 টাকা দক্ষিণা নেবো, দিয়ে আমি ঠিক করব। আপনার যদি না লাগে তাহলে না লাগবে, কিন্তু এর কর্মফল তো আমি আপনাকে দিয়েই ছাড়বো। এই কথাটা আমি বললাম, আমি বলে না বেরিয়ে এসেছে। মানে এত রাগ হয়েছিল না, এত রাগ হয়েছিল আমি বোঝাতে পারবো না। আমি আসলাম, এসে আমি ওনাদেরকে হচ্ছে, ওরা আমাকে বললো যে হচ্ছে আর কিছু করার আছে? আমি হ্যাঁ অবশ্যই, এখনই তো করার আছে। এবার আমি কাজ করতে শুরু করলাম। আমি ওনাদেরকে বললাম আমার হাতে হচ্ছে আমাকে 5 মাসের সময় দিয়ে দেবেন, 5 মাস আমার টাইম লাগবে। এই 5 মাসের মধ্যে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। কাজ শুরু করলাম, আমি মেয়েটাকে কবচ দিয়ে এসেছিলাম, আমি বললাম কবচ কিন্তু খোলাবে না, হ্যাঁ। তো আমি কাজ শুরু করলাম। 12 থেকে 13 দিন পর থেকে মেয়েটা আস্তে আস্তে নর্মাল জায়গায় আসছে। আমি চলে আসার পরেও কিন্তু মেয়েটা ওই বাড়িতে গেছিল, ওর কাকিমার বাড়িতে গেছে, এটা করেছে ওটা করেছে। আর এই বউটাকে একটাই কথা ওর বর বলে দিয়েছিল যে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি কবচটা খুলবে না। তখন ওই বউটা মেনে গেছিল, বউটাও কিছুটা মেনেছে যে ঠিক আছে আমি কবচ খুলবো না, কিন্তু আমি যাবো কাকিমার বাড়িতে। ঠিক আছে, 12-13 দিন পরের থেকে, তার আগে থেকে কিন্তু ওর বাড়ির লোক আমাকে বলছে কি হলো বনিদি, ও তো যাচ্ছে। আমি যে যাক, অসুবিধা নেই, যাক, আমি বলছি কিন্তু যে যাক, অসুবিধা নেই। তো 12 থেকে 13 দিন পর থেকে এবার মেয়েটা না যে সকাল বিকাল যেত, সেটা হচ্ছে সকালে যাচ্ছে বিকালে যাচ্ছে না, আবার বিকালে গেলে সকালে যাচ্ছে না, যাওয়াটা আস্তে আস্তে কমছে, সময়টাও কমছে। যেখানে ধরো 4 ঘন্টা থাকতো, 6 ঘন্টা থাকতো, সেখানে 2 ঘন্টা থাকছে, 1.5 ঘন্টা থাকছে। থাকতে 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 21 থেকে 22 দিনের মাথাতে গিয়ে মেয়েটা একদিনকে ওদের বাড়ি গেছে আর দুম করে চলে এসেছে, 5 মিনিটের মধ্যে চলে এসেছে। চলে আসার পরে ওর শাশুড়িকে বলছে মা তুমি একটু আলু পোস্ত করবে আজকে, তাহলে একটু আলু পোস্ত দিয়ে ভাত খাবো। ওর শাশুড়ি মানে সেই দিন বিশাল খুশি হয়েছে যে বিয়ের পরের থেকে
আজ প্রথম যে আমার বৌমা আমার কাছ থেকে হচ্ছে আলু পোস্ত খেতে চেয়েছে। ও শাশুড়ি তো কোনো দিকে হচ্ছে না তাকিয়ে আলু পোস্ত করতে শুরু করে দিয়েছে। আলু পোস্ত খাচ্ছে, মানে যখন সবার সাথে, ও আবার সেদিনকে সবার সাথে বসেছে খেতে, 4 জনের সাথেই বসেছে খেতে। খেতে খেতে বলছে, এই বাড়ির রান্নার টেস্টটা খুব ভালো লাগছে আজকে। তো তখন ওর শাশুড়ি বলছে, রান্নার টেস্ট মানে আমি রান্না করতে পারছি তাহলে? তখন বলছে, না, কাকিমা রান্না করে দেয়, কিন্তু যতক্ষণ না ওই মুখে কোনো কিছু না পড়ে না ততক্ষণ মনে হয় পেটটা ভরে না। বলছে, মুখে কিছু পড়ে না মানে? বলছে, ওই যে যতক্ষণ সুপুরির হচ্ছে সুপুরিটা না আমি চেবাচ্ছি, না আমার মুখে একটা হলেও চুল যাচ্ছে, না যদি কোনো হচ্ছে লেবুর রস যাচ্ছে বা শুকনো লঙ্কা কোনো কিছু একটা যদি না যাচ্ছে, আমার না ততক্ষণ পেটটা ভরে না। তো আমাকে আবার ফোন করেছে ওর বাড়ির লোকরা, যে বৌমা তো এই কথা বলছে। আমি বলছি, হবে হবে, এখন আরো বাকি রয়েছে। তো এরপর দিন যেতে গেল, 1 মাস বাদে ওর কাকিমা এদের বাড়িতে এসেছে, এসে বলছে, কি রে সোনামণি, তুই যাচ্ছিস না কেন এখন আর? মেয়েটা নাকি সেদিনকে ওর কাকিমার দিকে তাকিয়ে বলছে, এখন একটু কাজ আছে তো তার জন্য যাচ্ছি না বাড়িতে। হুম। তো এই যে পরিবর্তনটা 1 মাসে হলো, সেটা ওর শাশুড়ি আমাকে ফোন করে বলছে, বনি আস্তে আস্তে না সবকিছু পরিবর্তন হচ্ছে। আমি বললাম, এবার বৌমাকে নিয়ে আসার ব্যাপার আছে, এবার ওকে যজ্ঞে বসাতে হচ্ছে হবে, আমি আপনার বাড়িতে গিয়ে যজ্ঞ হচ্ছে করব। তো একটা ডেট বলে দিলাম, সেই ডেটে হচ্ছে আমি গেলাম, যজ্ঞ হচ্ছে করলাম। যজ্ঞ করার পর আমি বললাম যে, তোর এখন ভালো লাগছে? তো আমাকে বললো যে হ্যাঁ। তো আমি বললাম যে, কি হতো রাত্রেবেলায়, এবার আমাকে বল। তখন আমাকে বললো, মানে আমি যেদিনকে থেকে বিয়ে হয়ে এসেছি তার পরের থেকে না, মানে এই ঘরের ভেতর আমি থাকতে পারতাম না, কারণ আমার সব সময় না একটা দম বন্ধ করা লাগতো। আর আমার না কানের পাশ দিয়ে না, মানে কি বলবো, সেই গরম একটা হাওয়া হচ্ছে আসতো। আর আমার মনে হতো কেউ না আমাকে খুব বাজেভাবে জড়িয়ে ধরেছে, এরকম আমার ফিল হতো। তো যে কারণের জন্য না, মানে আমার নিঃশ্বাস নিতে অসুবিধা হতো, এরকম ওরকম হতো। তো আমি শুয়ে পড়তাম, আর আমার তখন খুব কষ্ট হতো বনিদি, আমি শুয়ে পড়তাম। তো ওর খুব ঘুমাতো, যে বললাম। কিন্তু আমি বললাম যে, তুই আর কি হতো? বলছে, আমি না যখনই হচ্ছে আমার হাজবেন্ডের সাথে কোনো একটু ভালো টাইম স্পেন্ড করতে যাব, তখনই কিছু না কিছু হচ্ছে আমার ওরকম মনে হতো যে আমার বুকের ওপর কেউ একটা উঠে বসে রয়েছে, মানে আমাকে প্রচন্ড পরিমাণে চেপে ধরে রেখেছে। আমি স্নানে গেলেই আমার ওই ব্যথাটা অনুভব হতো, কিন্তু আমি কাউকে বলতে পারছি না। এটা হতে 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 না আমি এটার সাথে মানিয়ে নিতে শুরু করলাম, মানে ও ঘোরের মধ্যে চলে গেছে। এবং আমার অসম্ভব, মানে এই জিনিসটা যখনই আমি ইয়েতে যাই, কি বলে হচ্ছে কাকিমার বাড়িতে যেতে শুরু করেছিলাম, তখন না আমার আবার ওই জিনিসটা না, সেই দম বন্ধ হয়ে যাওয়াটা, বুকে চাপ লেগে যাওয়া, যে জিনিসটা আমার আর হতো না। তার জন্য আমি ওদের বাড়িতেই না বেশি হচ্ছে থাকতাম। এবং আমার আস্তে আস্তে না, মানে প্রচন্ড পরিমাণে হচ্ছে ওই কাকিমার যে ছেলের কথা হচ্ছে বলছে, কাকিমার ছেলের নাম ছিল কার্তিক, বলছি কার্তিকের প্রতি না আমার খুব অ্যাট্রাকশন বেড়ে গেছিল। এই কথাটা শুনে ওর বর, শাশুড়ি, শ্বশুর মানে খারাপ ভেবেছিল, কিন্তু আমি বললাম এটা খারাপ ভাবার কিছু হয়নি। ওকে পুরোপুরি ভাবে ওই দিক থেকে বশীকরণও হচ্ছে করা হচ্ছিল। ওকে, ওর ওপরে কতগুলো জিনিস করা হয়েছে ভাবো। ওর ওপর বান ছেড়েছিল, ওর ওপর বশীকরণ করা হয়েছিল, ওর ওপরে হচ্ছে চালান প্রক্রিয়া করা হয়েছিল, 3টে জিনিস একসাথে করা হয়েছে ওর সাথে। এবার আমি মেয়েটাকে বললাম যে, ঠিক আছে। তো মেয়েটাকে সব কর্ম হচ্ছে করালাম, করানোর পরে উঠলাম। আমি বললাম যে, আর কিন্তু ওই বাড়িতে যাস না। বলছে, না না, আমার না আর ওই বাড়িতে যেতে ভালোও লাগে না, জানো তো, আমার কেমন একটা অসহ্য লাগে। অসহ্য তো লাগবে, কারণ আমি বাড়ির কাজ করে দিয়েছি অলরেডি, ওর গা হচ্ছে বাঁধিয়ে দিয়েছি, সবকিছু করে দিয়েছি। আর দ্বিতীয়ত ওর বাড়িতেও জিনিস ফেলেছিল। তো তারপরে আমি ওর শ্বশুর শাশুড়িকে বললাম যে হচ্ছে, আসলে মেন ফান্ডাটা হচ্ছে এটাই, যে কার্তিক বলে ছেলেটা যে রয়েছে, আপনার বৌমা এতটাই সুন্দরী, ওরা বিয়ের আগেই জিনিসটা করতো যদি ওরা সময় পেত, যে মেয়েটাকে ফসলিয়ে ফাসলিয়ে যেভাবেই হোক, যে এই ছেলেটার থেকে কাটন করিয়ে নিজের ছেলের দিকে ইয়ে করা যায় যদি। কিন্তু সেটা তো সময় পাইনি। ওই যে বললাম যে ছেলেটা ওকে বলেই দিয়েছে যে আগে আমরা বিয়ে করবো তারপরে সবকিছু। তো ওইটুকুনি টাইমের জন্য, যেদিনকে প্রথম দেখেছিল সেদিনকেই ওই কাকিমার ওকে পছন্দ হয়ে গেছিল। তারপরে থেকে ওই বিয়ের থেকেই শুরু করেছে যাতে ওদের মধ্যে ফিজিক্যাল রিলেশনশিপ না হয়, যদি হচ্ছে ওদের বাচ্চা যেন না আসে, শাশুড়ির সাথে কোনোদিন সম্পর্কই যেন ভালো না হয়। তো একটা বাজে রকমের ব্যাপার ঘটে,
ওই মেয়েটাকেও পুরোপুরি ওই বাড়িতেই হচ্ছে রেখে দেবে। এটাতে ওদের কোনো মান সম্মানের ব্যাপার কোনো কিছু নেই, মানে এটা কোনো দিনও কেউ ভাবতেই পারে না যে হচ্ছে ও তো আমার জায়ের ছেলের বউ, ওকে আমি আমার বৌমা কেন করতে যাব, কিন্তু এই মেন্টালিটিটা ওই কাকির ছিল। এবং আমি যখন পুরো কাজটা করলাম ঠিক 3 মাস পরে ওর কাকির হঠাৎ করে দাঁতে ব্যথা শুরু হলো, দাঁতে ব্যথা শুরু হতে 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 মুখ এরকম ফুলে গেল। মুখ এরকম ফুলে যেতে যেতে হঠাৎ করে হচ্ছে ওর কাকি ভুলভাল বকতে শুরু করলো। ওর কাকি ভুলভাল বকতে শুরু করলো। ভুলভাল বকতে শুরু করার সময় তখন ছিল বর্ষাকাল। সেই বর্ষাকালে বৃষ্টি হয়েছে গ্রামের রাস্তায়। একদিন হঠাৎ দেখছে সকালবেলাতে সেই গ্রামের রাস্তায় তোমার কাদা কাদা হয়ে রয়েছে। ওই একটু শাড়ি আলু থালু অবস্থাতে ওই কাদার মধ্যে কাদা মাখছে। আর সেম জিনিসটা যে হাতে একটা কাইচি রয়েছে ও নিজের চুল কাটছে। মানে তখন পুরোপুরি সবাই বলছে এই বদ্ধ উন্মাদ হয়ে গেছে, কাদা মাখছে আর নিজের চুল নিজে হচ্ছে কাটছে। সেই দিনকে ওরা একটা ভিডিও করলো, ভিডিও করে আমাকে পাঠিয়েছে, পাঠিয়ে আমাকে বলছে বনিদি আজকে আমি বুঝতে পারলাম যে তুমি কেন এই কথাটা বলে গেছিলে 2 থেকে 3 মাস আগে, যে আমি আপনাকে কর্মফল তো হচ্ছে বুঝিয়েই ছাড়বো যে কর্মফল বলে হচ্ছে কি হয়। তো ম্যাম এবার আমরা কি শুনতে চলেছি? এবার আমরা একটা বাস্তু নিয়ে একটু আলোচনা করা যায়। এটা 2023-এর ঘটনা, একটু পেছনের ঘটনা বলি। 2023 সালে, এটাও কলকাতার? না এটা বর্ধমানের, Okay. এটা বর্ধমানের। বর্ধমানের খুব নামজাদা একটা পরিবারের হচ্ছে এটা ঘটনা, এবং ওনাদের বাড়িতে দুর্গাপূজা হয়। ওকে, তো এই ঘটনাটা আমার বন্ধুর বাড়ির ঘটনা। আমার বন্ধু তো একদিন আমাকে মেসেজ করলো যে শোন, তুই তো বর্ধমানের দিকে হচ্ছে আসিসই, একদিনকে আমার বাড়িতে একটুখানি আসিস না, মা তোর সাথে কথা বলবে। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, কাকিমণিকে বল যে হচ্ছে আমি কাকিমণিকে কল করে নিচ্ছি। এবার আমি কি ভাববো, একটাই কারণের জন্য ভাববো যে কাকিমণি আমার সাথে কথা বলতে চেয়েছেন, তার জন্য কথা বলবেন। আমাকে বলছে ম্যাটারটা না ওরকম নয়, তুই তো জানিস যে মা হচ্ছে এতটা বিশ্বাস করে না, ওনার মা হচ্ছে প্রফেসর, মানে আমার বন্ধুর মা হচ্ছে প্রফেসর। যে মা আহ, বলছে যে একটু তোর আসার হয়তো দরকার রয়েছে বাড়িতে। তখন আমি বুঝতে পারলাম যে কিছু একটা হয়তো সমস্যা হয়েছে, নইলে কাকিমা অন্তত বাড়িতে ডাকবে বন্ধু বান্ধবদের সেটা আলাদা, কিন্তু আমাকে একা ডাকছে, তার মানে বুঝতে হবে যে হয়তো কিছু নিশ্চয় সিরিয়াস কিছু আলোচনা আছে বা এরকম কোনো কিছু। তো আমি আগে ফোন করলাম কাকিমণিকে, ফোন করে আমি বলছি কি হয়েছে কাকিমণি। আমাকে বলছে শোন না, আমি কিছু জিনিসটা মেলাতে পারছি না, আর তুই যে এত কিছু বলিস না যে বাস্তুতে প্রবলেম থাকতে পারে, থাকলে এটা হয় ওটা হয়, তো সেখানে দাঁড়িয়ে তুই একদিনকে আয় না, তুই এর মধ্যে কবে আসবি। আমি বললাম আমি তো এর মধ্যে তারাপীঠে যাব, তো তারাপীঠ থেকে আসার সময় নয় বর্ধমানে নেমে যাব, তোমার বাড়ি থেকে হচ্ছে ঘুরে আসবো খুনি। বলছে হ্যাঁ হ্যাঁ আয়, আর এমনিতেও হচ্ছে সেই সময় না পিঠে করার টাইম ছিল। আমাকে বলছে যে পিঠেও হচ্ছে করব, তো তুই আয়, আমি তোকে কখনো হচ্ছে নিজে হাতে হচ্ছে খাওয়াইনি, আমার খুব ইচ্ছা আছে যে তোকে আমি নিজে হচ্ছে হাতে খাওয়াবো। তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে নেই। এবার আমি তারাপীঠে আমার কিছু কাজ ছিল, সেই কাজ করে আমি বর্ধমানে হচ্ছে নামলাম। তা আমার বন্ধু আমাকে নিয়ে নিয়ে গেল। যখন বাড়িটাতে ঢুকছি, এর আগে শুধু ওর বাড়িটা আমি দেখতাম, ফটোতে স্ট্যাটাসে দেখতাম যে ওদের বাড়িতে দুর্গাপুজো হয়, দুর্গাপুজোতে পুজো যেহেতু হয় সেহেতু ওদের বাড়িতে হচ্ছে একটা সামনে ভালো মতনই দালান রয়েছে, খুব বড় বলবো না, খুব ছোট বলবো না, তবে একটা দালান রয়েছে। এবং ওদের বাড়িটা বেশ পুরনো। হুম, কিন্তু ওরকম পুরোনো না যে ভেঙে চুরে পড়েছে সেটা না, পুরনো কিন্তু সুন্দরভাবে গোছানো। এবার বাড়িতে ঢুকতে গিয়ে আমি দেখছি যে একটা কুয়ো, বাড়িতে ঢুকবো, বাড়িতে ঢোকার পরে আমি দেখছি একটা কুয়ো, কুয়োটা পুরো হাট করে খোলা আছে, মানে কুয়োর ওপরে না কিছু হচ্ছে দেওয়া নেই। তো
কুয়ো রয়েছে। তো তখন আমি বলছি, এ কি রে, তোরা কুয়োটাকে ঢেকে রাখিসনি কেন? আর বাড়িতে এরকম ঢুকতে গিয়েই হচ্ছে কুয়ো জল জানিস রাখা ঠিক নয়। তো আমার দিকে মুচকি হেসে বলছে, তোকে মা এইগুলোর জন্যই মনে হয় ডেকেছে। হ্যাঁ, আমি বলছি হ্যাঁ সেই, চল। তো এবার রুমে গেছি, কাকিমা মানে আপনার আমাদের মতে কুয়ো থাকা ভালো না? না, বাড়িতে ওরকম ঢুকতে গিয়েই হচ্ছে রিজার্ভার ট্যাঙ্ক বলো বা যা কিছু এগুলো থাকাটা ঠিক নয়। এরকম তো অনেকের বাড়িতেই আছে। তাদের বাড়িতে সমস্যাও আছে। ওই যে একটাই কথা বললাম, যেখানকার জিনিস সেখানে যদি না রাখো তো সমস্যা তো দেবেই। তুমি বাড়িতে ঢুকছো, জল পাড়িয়ে হচ্ছে ঢুকছো, হুম। তো সেটা তো ঠিক না। সবার বাড়ির তো হচ্ছে দিক ঠিক হয় না, ফ্ল্যাটের কখনো দিক ঠিক হয়? না। হয় না। তেমন অনেক বাড়িও আছে, আগেকার দিনের হচ্ছে বাড়ি রয়েছে যে ঠিক মতন দিক করা নেই। যার পোর্শনটা যেমনটা ভালো, তাদের দেখবা তাড়াতাড়ি হচ্ছে লাইফে অনেক কিছু হয়ে যাচ্ছে। যার পোর্শনে এদিক ওদিক একটু রয়েছে, কিছু বাড়ি বলে দিচ্ছি, দুই ভাইয়ের বাড়ি, এক ভাই দেখবে বিশাল বড় লোক, আর এক ভাই দেখবে যে হচ্ছে ইনকাম করতে গেলেও হচ্ছে ইনকাম আসে আবার যায়। এগুলো কি শুধু আমরা ভাগ্যের জন্য বলে দেব? না, যে জায়গায় থাকছি সেই জায়গাটাকে আমাকে দেখতে হবে যে কার পোর্শনে কি পড়েছে, ভাগ ভাটোয়ারাতে কি পোর্শন পড়েছে সেটা দেখার দরকার। এগুলো ম্যাটার করে। যে একটা বাস্তুতেই যে হচ্ছে মানে এখানে এটা থাকবে ওখানে ওটা থাকবে, সেটা যতদিন এক হাতে রয়েছে সেটা অবধি ঠিক আছে। যখনই সেটা ভাগ হয়ে যাবে, মানে দুটো বাথরুম হয়ে গেল, তিনটে বাথরুম হয়ে গেল, কিন্তু রান্নাঘর দুটো হয়ে গেল, তিনটে রান্নাঘর হয়ে গেল, মানে ওরকম হয় না। এখনকার দিনে যদি বাস্তু মতে বাড়ি করতে যাই, অত বড় জায়গা কারোর থাকে না। তো তার জন্য ম্যাক্সিমাম এখন না বাস্তু সমস্যাটা বেশি হচ্ছে থাকে। তো আমি ঢুকলাম, কাকিমা আমাকে বললো যে তোর সাথে আমার কিছু কথা রয়েছে, আগে ফ্রেশ হয়ে খেয়ে দে নে। আমি বললাম খাওয়া দাওয়া পরে হবে, আগে তুমি বলো কি হয়েছে এটা কি। তো উনি একটা অ্যালবাম বার করলেন, অ্যালবাম বার করে আমাকে বলছে যে, পরপর হাত দিয়ে আমাকে দেখাচ্ছে যে দেখ, এটা হচ্ছে তোর বন্ধুর দাদুর বাবা, দাদুর বাবা, এটা হচ্ছে তোর বন্ধুর দাদু, এটা হচ্ছে তোর বন্ধুর দাদুর কাকা, মানে ওদের বংশের সব পুরুষ মানুষদের ফটোগুলো আমাকে দেখাচ্ছে। বললাম হ্যাঁ। বলছে প্রত্যেকের মৃত্যু না জল রিলেটেড। কি করে হয় বনি এটা? আমি বললাম কেন হঠাৎ তোমার এত বছর পরে গিয়ে হচ্ছে এই চিন্তাধারাটা কেন আসছে? বলছে আর একটা কথা বলি, সদ্য সদ্য ওর বাবা মারা গেছে, হ্যাঁ 7-8 মাস আগে আমার বন্ধুটার বাবা মারা গেছে। আমাকে বললো যে এটা কি করে সম্ভব? আমি বললাম কি সম্ভব? বলছে এই যে তোর বন্ধুর দাদুর যে বাবা ছিলেন, আমাদের বাড়িতে ঢুকতে গিয়ে তুই একটা কুয়ো দেখেছিস? আমি বললাম হ্যাঁ। বলছে প্রথম মৃত্যু হচ্ছে ওনার ওই কুয়োতে পড়ে হয়েছিল। তারপরে জিনিসটা হয়ে গেল যে ওনাকে তোলা হয়েছিল, ওনাকে পাওয়া গেছিল 7-8 ঘন্টা পরে গিয়ে। হ্যাঁ, 7-8 ঘন্টা পরে গিয়ে ওনাকে পাওয়া গেছিল, মানে ভোর রাত্রেবেলার দিকে না রাত্রেবেলার দিকেই হচ্ছে উনি পড়ে গেছিলেন। তো ওনাকে পাওয়া গেছিল হচ্ছে সকালবেলার দিকে। তো কুয়োতে মৃত্যু হয়েছে। তারপরেই এই বাড়িতে সবাই সবকিছু ইনকাম করে, কিন্তু তারপরেও কিছু ঠিকঠাক হয় না, মানে সেভিংস করতে পারে না। ইনকাম করছে কিন্তু সেভিংস করতে পারছে না। এগুলো চলেই আসছে। তারপরে আহ এর যে দাদু রয়েছে, সেই দাদু একদিন পুকুরে গিয়ে স্নান করতে গিয়ে উনি নেই। তো ওনাকে পাওয়া যাচ্ছে না, 2-3 ঘন্টা পরে গিয়ে দেখছে যে ওনার বডি ফুলে, মানে ফুলে উঠেছে। ওনারও মৃত্যু জলে হলো। আচ্ছা, এরপরে কিছু বছর পরে যাওয়ার পরে ওদের বাড়িতে একটা ছোট বাচ্চা হয়েছিল। সেই বাচ্চা গেছিল তোমার দীঘাতে। সেই দীঘাতে গেছে বাচ্চা তোমার, তখনকার দীঘা না একটা আলাদা রকমের দীঘা ছিল, আমি এখনকার কথা বলছি না কিন্তু। তো তখনকার দীঘাটা একটু আলাদা ছিল, অত মানুষজন যেত না। তো বাবা মা ওকে নিয়ে ঢুকেছে বলছি স্নানে, ঢেউয়ের ওখানে গেছে। কিভাবে হাত পিস্তল খেয়ে বা হাত স্লিপ খেয়ে ছেলেটা না ওই ঢেউয়ে চলে যায়, মানে নিয়ে চলে যায় ঢেউয়ে। তো ছেলেটা দীঘা গিয়ে মারা যায়।
পরপর 3টে মৃত্যু হলো ওদের বাড়িতে। এটা যে খুব কাছাকাছি মৃত্যু হয়েছে এরকম না, অনেক বছর পর পর হচ্ছে, কিন্তু হচ্ছে সে জল রিলেটেড। তো তারপরে এবার যে এর বাবা, মানে কি বলে হচ্ছে আমার বন্ধুর বাবা, একদিনকে বলছে যে এই কুয়োটা না আমি করে দেবো, ঢেকে দেবো, বা এই কুয়োটা আমি শুকিয়ে দেবো। তখন ওর মা বলছে যে তুমি আবার কুয়োটা নিয়ে হচ্ছে কেন পড়লে? বলছে না, অনেক বছর আগে মানে আমার ঠাম্মার সময়ে আমি শুনেছিলাম এই কুয়োটাতে এসে প্রত্যেক দিন মানে কোনো একটা ভিক্ষুক জল খেত। আগেকার দিনে তো হচ্ছে কারুর বাড়িতে এসে কেউ মানে জল খাচ্ছে এটা তো অনেক বড় ব্যাপার, কিংবা হচ্ছে কুয়োই তো আগে হচ্ছে ছিল। আর তোমার ওরকম ঠাকুর বাড়ি, মানে ঠাকুর বাড়ি বলতে যে বাড়িতে হচ্ছে ঠাকুর পুজো হয় সেই বাড়িটা তো আরোই মানুষজন চিনবেই না। তো প্রত্যেক দিন নাকি যে হচ্ছে একটা ভিক্ষুক এসে ওদের ওই কুয়ো থেকে জল খেত। তো একদিন নাকি এই বাড়ির কোনো এক পুরুষ মানুষ বলেছিল যে এই আপনি জল খাবেন না তো এখান থেকে, অনেক ঘটি রাখা আছে, ওই ঘটিতে জল রেখে দেওয়া হবে, জল হচ্ছে খাবেন। তো সেই ভিক্ষুকটা সেদিনকে ওনার দিকে তাকিয়ে বলেছিল যে যে জলের জন্য আজকে এরকম করছো সেই জল নিয়েই তোমাদের জীবনে সমস্যা হবে। তো বলে যা যা যা, দিয়ে ভর দুপুর বেলা ওই ভিক্ষুকের গায়ে ধাক্কা মেরে, ঘাড়ে ধাক্কা মেরে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়। কে করে সেই দাদু প্রথম? দাদুর আগে যিনি ছিলেন, দাদুর যিনি আগে কুয়োতে পড়ে গেছেন তিনি না? না, তার হয়তো দাদা বা বাবা কেউ একজন হবে, মানে এটা অনেক বছর আগেকার কথা কিন্তু মানে বলছে। চার পুরুষেরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে পারো বলতে পারো। আর এদের বাড়ির কোনো মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, মানে বয়স হয়েছে তারপরে মারা ছেলেদেরই এটা গেছে। একমাত্র। ছেলেদেরই হবে, ছেলেদেরই হচ্ছে। আর এবার হচ্ছে কথা, তোমার ওই কাকিমা বলছে যে এটা শোনা নাকি, মানে কাকুই বলেছেন যে এই ঘটনার পরে ওই ভিক্ষুক চলে গেছে, চলে যাওয়ার পরের থেকে নাকি প্রচুর ওদের বাড়িতে টানপড়েন হয়েছে, যে কাজ চলে গেছে। তারপরে একবার নাকি এরকমও হয়েছিল যে তোমার দুর্গা পুজোতে ভোগে টান পড়েছে, মানুষকে যে ভোগ দেয় না সেই ভোগে টান পড়েছে। সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা দেখা গেছিল নাকি প্রত্যেকবার ওই কুয়োতে নাকি গরমকালে তো এমনিতে কুয়োর জল শুকিয়ে যায়, কিন্তু ওদের নাকি একবার মানে যেইবার এই ঘটনাটা হয়েছিল তার পরের বার নাকি কুয়োতে জলই আসেনি, একটু হলেও তো জল আসবে, সেই কুয়োতে নাকি জলই আসেনি। তো অনেকেই কুয়োটাকে নিয়ে না রব উঠেছিল যে কেন তুই বলতে গেছিলিস এরকম ভিক্ষুক হ্যান ত্যান বৃত্তান্ত। এই কিছুদিন পরে মানে এই সমস্ত ঘটনার পরে ওদের জেনারেশনেই, মানে জেনারেশন বলতে হচ্ছে ওই এই বংশেরই যে দাদু হচ্ছে মারা গেছিলেন প্রথম ওই কুয়োতে, সে হচ্ছে পণ্ডিত ডাকিয়ে নিয়ে এসে ওই কুয়োটাকে বাঁধায়, প্রথমে কুয়োটাকে বাঁধিয়ে তারপরে হচ্ছে ওই কুয়োর জলই মিনিমাম হচ্ছে 51টা ভিক্ষুককে খাওয়ায়, মানে খাবার দাবারও খাওয়ার এবং ওই কুয়োর জলও হচ্ছে ওদেরকে খাওয়ায়, মানে যে রিচুয়ালসটা বলেছিল পণ্ডিতেরা। কিন্তু সেই ঘটনাতেও হচ্ছে জিনিসটা থেমে থাকেনি। এই ঘটনা যেদিনকে উনি খাইয়েছিলেন তার 3 দিনের মাথায় ওই বললাম না যে ওনাকে হচ্ছে ওই কুয়োতে হচ্ছে পাওয়া গেছে। ওকে, তো এবার এই এর বাবার মৃত্যুটা হচ্ছে আমি তোমাকে বলি কিভাবে হচ্ছে হয়েছে। কাকিমা বলছে আমি তো ওকে ডেকেছি এত তাড়াতাড়ি এই কারণের জন্যতেই যে তোর কাকু মারা গেছে 7-8 মাস হলো। আমি বললাম হ্যাঁ। তো বলছে এই 7-8 মাসে আমার মাথায় একটা জিনিস স্ট্রাইক করলো যে তোর কাকুর লাস্ট কথা কিছু বলে যাওয়া, কিছু দিনের কথা, তার জন্য আমি তোকে ডেকেছি। আমি বললাম বলো না। বলছে তোর কাকু মৃত্যুর আগে কিছুদিন আগে থেকেই হঠাৎ করে না জল ভয় পেতে শুরু করলো। কেমন জল ভয় পেতে শুরু করলো? তোর কাকু স্নানে যাচ্ছে, স্নান করছে, চলে আসে সাবান মাখা, শ্যাম্পু করা, যে মানুষটা এতটা পয় পরিষ্কার সে না মানে জল দেখলেই চলে আসছে। জল খাওয়া কমিয়ে দিচ্ছে, জল খাওয়া কমিয়ে দিতে দিতে কিডনিতে স্টোন পর্যন্ত হয়ে গেল তোর কাকুর। আমরা জল খাওয়ার কথা বলছি, জল খাবে না। ডাব খাও, ডাব খাবে না, মানে জল রিলেটেড সমস্যা। ফিল্টার করে রেখেছে যে জল, ফিল্টারে গিয়ে হচ্ছে কাপড় চাপা দিয়ে রাখছে যাতে জল না উনি দেখতে পান। বলতে পারলাম? তো জলাতঙ্ক রোগের মতো হ্যাঁ, একটা। অনেকটা অনেকটা অনেকটা।
তো এরপরে কি হলো যে কাকু এবার যখন ঘুমাতেন চোখ বন্ধ করতেন, কাকু না এরকম কেঁপে কেঁপে উঠতো। তো কাকিমা বলতে কি হয়েছে, বলছে আমার না মনে হচ্ছে যে আমাকে কেউ খুব জলের মধ্যে, সমুদ্র বা নদী বা পুকুর কিছুর মধ্যে না আমাকে কেউ মাথা ধরে না এরকম মানে দাবিয়ে দিচ্ছে। এটা কাকু ফিল করতো। আর আমাদের দেখবে কিছু কিছু স্বপ্ন এমন আছে না যেটা মনে হয় পুরো বাস্তব, পুরো এরকম মনে হয় যে এই বুঝি খাট থেকে পড়ে গেলাম, হ্যাঁ, হয় হয় তাই না? হয়। এই বুঝি খাট থেকে পড়ে গেলাম, এই বুঝি আমাকে কেউ মারতে এলো, এরকম আমাদের মনে হয়। তো যুদ্ধে আছি। হ্যাঁ, তো ওই রকম না কাকুর মনে হতো যে কাকুকে কেউ দাবিয়ে দিচ্ছে রীতিমতন। তো এটার জন্য কাকু ঘুমাতেও ভয় পেত। এবার শুরু করলো, উনি ঘুমাচ্ছেন, চোখ বন্ধ করছে, একই স্বপ্ন বারবার করে দেখেই যাচ্ছে। ডাক্তার দেখানো এলো, এটা হলো, কিচ্ছু হলো না। একদিনকে কি করলো কাকু, এটা খুব প্যাথেটিক একটা জিনিস, যে কাকু নিজের হাতের শিরা হচ্ছে কেটে ফেলেছে। তখন কাকিমা হচ্ছে কলেজে, বললাম যে কাকিমা প্রফেসর। কাকু নিজের হাতের শিরা হচ্ছে কেটে ফেলেছে। নিজের হাতের শিরা কাটার পরে কাকু ওই রক্ত দিয়ে নাকি, কাকিমাদের ঘর হচ্ছে হোয়াইট কালারের ওয়াল, সেই রক্ত দিয়ে লিখেছে যে আমি জলে যাব না, আমার জলে ভয় আছে, রক্ত দিয়ে যেটুকুনি হচ্ছে সেটুকুনি লিখছে। লিখে সবার চোখের আড়ালে ভর দুপুর বেলা উনি ওই কুয়োতে ঝাঁপ মেরে দিয়েছেন। আমরা কিন্তু এত কিছু জানি না, মানে আমরা জানি যে হচ্ছে আমাদের বন্ধুর বাবার মৃত্যু হয়েছে, হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু এত কিছু জানতাম না যে ওর বাবা সুসাইড করেছে। আমি কাকিমার মুখ থেকে শুনলাম, আমি যখন গেছি তখন আমি আমার বন্ধুর মুখ থেকে শুনলাম যে ঘটনাটা হয়েছে। এবং তারপরে কাকুকে পাওয়া গেছে সন্ধ্যাবেলাতে। তো তারপরে আমি বললাম যে এ তো মারাত্মক অবস্থা, কারণ লাস্ট বেঁচে রয়েছে আমার বন্ধু, ওই বাড়িতে আর কোনো পুরুষ মানুষ নেই, আর ওই বাড়িতে কোনো পুত্র সন্তানও হচ্ছে না, কোনো পুত্র সন্তানও হচ্ছে আপনার যে না। বন্ধু সে বান্ধবী একজন, বন্ধু, মানে যে বন্ধু আছে হ্যাঁ, সে মেয়ে একজন, না 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 না, ছেলে ছেলে, সে ছেলে। হ্যাঁ বন্ধু, বান্ধবী না। হ্যাঁ, সে বন্ধু, সে তো ছেলে। হ্যাঁ, এটাই তো বলছি যে লাস্ট জেনারেশন যদি বলো তাহলে সেটা হচ্ছে আমার বন্ধু। বন্ধুটাই আছে লাস্ট। হ্যাঁ, এর জন্যই কাকিমা, যে জীবনে কোনোদিনও এই সমস্ত জিনিস মাথা চাগাড় দেননি, কিন্তু আমার কাকিমাই কিন্তু মানে আমার বলছি কেন, কাকিমাই কিন্তু মাথায় চাগার দেয়নি কোনো। নিজের প্রফেসর তো। হ্যাঁ, কিন্তু বাড়ির সবাই কিন্তু বলেছিল, এবং কাকুয়া লাস্টের দিকে বলতো যে আমি ওটাকে ঢেকে দেবো, আমি ওটাকে ঢেকে দেবো ওই কুয়োটাকে। কাকিমাই বলতো কেন, ঢাকার দরকার নেই তো, ওটা তো আমরা ইউজ করি এখনো পর্যন্ত, মানে আমি জল যাওয়ার আছে বলতে গেলে। হ্যাঁ জল আছে, জল আছে, কিন্তু আমাদের জানো তো সব জায়গা থেকে ওই পাত কুয়ো বলো যা কিছু বলো ওগুলো কিন্তু ঢেকে দেওয়ার হচ্ছে হ্যাঁ, ইয়ে ও কিন্তু। অনেকে ঢেকে রাখে। হ্যাঁ, এবার জিনিসটা ওরা ইউজ করে, এবার সবসময় ইউজ করে এরকম না, কিন্তু করে কিন্তু। তো সেই জায়গায় দাঁড়িয়ে কাকিমার মাথায় স্ট্রাইক করেছে 6-7 মাস পরে গিয়ে, যে আমি দেখি তো যেটা হচ্ছে সবাই বলে সেটা সত্যি কিটা কখনো। তার জন্যই আমাকে হচ্ছে ডেকেছিল। আমি তো বললাম যে তো মারাত্মক ঘটনা, আমাকে আসনে বসতে হবে, কারণ আমি এটা বুঝতে পারছি না যে এটা কেন হচ্ছে। এটা কি ওদের বাড়ির সাপ, মানে অভিশাপ, না এটা কাকতালীয় ভাবে হচ্ছে। আসনে বসলাম, বাড়িতে আসলাম, আসনে বসলাম, বাড়িতে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার বন্ধুরও মৃত্যুটা হচ্ছে জল রিলেটেডই। ওর জবেই মৃত্যু হবে না কেন, কিন্তু ওর জল রিলেটেডই হবে। আর ও সেম জিনিস যে কোনো কিছুতে ডুবোবান অবস্থাতেই ওর মৃত্যু হচ্ছে, ঘটনা ঘটবে। আমি কাকিমাকে বললাম কাকিমা এই মুহূর্তে হচ্ছে কুয়োটাকে ঠিক করতে হবে, কুয়োটাকে বাঁধন দিতে হবে, কিন্তু সেটা সম্ভব নয়, মানে বাড়ির বংশের মানুষেরা কিছু করতে পারবে না, বাইরের বংশের মানুষকে ডেকে নিয়ে এসে সেম যে জিনিসটা করেছিল, মানে ওর ঠাকুর দাদার বাবা যে জিনিসটা করেছিল সেই জিনিসটাই করতে হবে। 21 জন বলো কি 51 জন বলো, তাদেরকে হচ্ছে ভিক্ষুককেই খাওয়াতে হবে, কিন্তু তোমার ছেলে পারবে না, তুমি পারবে না, এটা অন্যের বংশের কেউ হচ্ছে করতে লাগবে। আর ওই যে কুয়োটা রয়েছে, যেই জায়গায় কুয়ো রয়েছে তার পাশে হচ্ছে মন্দির করতে হবে, সেটাও তোমাদের টাকাতে না, ভিক্ষা করে।
এই রুলসটা যদি করতে পারো, মানে এটা যদি করতে পারো, তাহলে বুঝবে যে তোমরা বেঁচে গেলে। আর যদি না হয় তাহলে দেখবে যে হচ্ছে আর ঠিক হওয়ার নয়। বললো যে ভিক্ষা মানে, আমি বললাম তোমাদের বাড়ির একটা অভিশাপ রয়েছে যে ভিক্ষুককে তোমরা হচ্ছে জল খাওয়া থেকে বিরত হচ্ছে করেছিলে। তো তো কাকিমা বললো কে তাহলে এত খরচা করবে, এখনকার দিনে কে খরচা খরচা করবে। তো তারপরে কি হলো যে এই আমার বন্ধুরই আর একটা বান্ধবী, মানে যার সাথে ওর বিয়ে হবে, ওই মেয়েটা মানে অর্পিতা বলল যে কোনো ব্যাপারটা আমার দাদা, মানে ও তো ছেলে, তো আমার দাদা আহ এই ভিক্ষুককে হচ্ছে তোমাদের বাড়িতে খাওয়াবে, ওদের বাড়িতেই রান্না হবে, ওদের ওই কুয়োর জল দিয়েই রান্না হবে, সবকিছু ওই কুয়োর রিলেটেডই হবে। পুরো জিনিসটা করলো, করার পরে এবার কাকিমা আর আমার বন্ধুকে হচ্ছে ভিক্ষা করতে হয়। ভিক্ষা মানে কি, যে সবাইকে ডোনেট করতে বলবে, যে আমাদের বাড়িতে হচ্ছে একটা মন্দির হচ্ছে, ডোনেট করবে। এটা শুনতে কেমন লাগবে না, যে সবাইকে হচ্ছে আমাদের বাড়িতে আমরা কোনো কিছু হচ্ছে স্থাপন করব বা মন্দির করব, আমরা তো কারোর টাকা নিই না, নিই কি আমরা? একদমই না। কিন্তু ওদেরকে নিতে হবে। তো ওদের সেই ডোনেটও হচ্ছে তেমন কেউ করছে না, কেউ হচ্ছে করছে 1000 টাকা, কেউ 2000 টাকা, কারণ সবার কাছে খুব অদ্ভুত লাগছে ব্যাপারটা। তারপরে গিয়ে তোমার একটা অ্যামাউন্ট উঠলো, অ্যামাউন্ট ওঠার পরে একটা মন্দির, যা আমি মন্দির স্থাপন করতে বলেছিলাম, সেই মন্দির স্থাপন ওরা হচ্ছে করলো। করার পরে যেদিনকে মন্দির স্থাপন করেছে সেই দিনকে রাত্রেবেলা কাকিমা একটা স্বপ্ন দেখেছে যে কাকিমা অনেকগুলো মানুষকে চেনে, অনেকগুলো মানুষকে চেনে না। ওকে, সবাই ধুতি পরে হচ্ছে রয়েছে, তার সাথে হচ্ছে কাকিমার শ্বশুরও রয়েছে, কাকিমার হচ্ছে বড় রয়েছে, সবাই ধুতি পরে রয়েছে। এবং সবাই একটাই কথা বলছে যে ভালো করেছো, এবার আমাদের মুক্তি ঘটবে। এই জিনিসটা কাকিমা স্বপ্নে দেখেছে, এবং সবার হাতে নাকি বা 2-3 জনের হাতে নাকি কলসি ছিল। আর ঠিক ওই জিনিসটা কুয়োর পাশে হয়েছে। মানে কিছু জনকে যাদেরকে চিনতে পারছে না কাকিমা, কাকিমার কথা অনুসারে আমার মনে হয় যে আমার কোনো দাদা শ্বশুর বা তাদের বাবা এরকম। ফটোতে আমি দেখেছি, কিন্তু ফটোতে দেখা আর স্বপ্নে দেখার মতো তফাৎ আছে। অনেক তফাৎ রয়েছে। তো কাকিমাটা ও ঘুমের মধ্যেই নাকি কাকিমা হাউমাউ করে কেঁদেছে। কাঁদার পরে সকাল সকাল আমাকে ফোন করে বলছে যে বনি এই হয়েছে। আমি বললাম ঠিক আছে যাও, এবার সব ঠিক আছে। আমি তার 2 মাস পরে আমার বন্ধুর চার্ট খুলেছি। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার জানো, ওর মৃত্যু আমি বললাম না যে জল রিলেটেড বা ফাড়াই রিলেটেড হয়েছে, ছিল যে জল নেই। মানে ফিউচার চেঞ্জ করা যায় তাহলে হ্যাঁ মৃত্যুটাকে? অবশ্যই, অবশ্যই। কর্মের দ্বারা আমাদের অনেক কিছু সম্ভব আমাদের জীবনে, না মানে আমি ভাগ্য পরিবর্তনের কথা বলছি না, কিন্তু হ্যাঁ, কর্মের দ্বারা কিছু সময় আমরা অনেক কিছু ফাড়া থেকে উত্তীর্ণ হতে পারি। ধরো ওর মৃত্যু জল রিলেটেড রয়েছে, যেটা হচ্ছে ওর অভিশাপ, ওর অভিশাপ রয়েছে। তো সেটার থেকে আমি ওকে সাবধান করলাম যাতে ওর ওই মর্মান্তিক মৃত্যুটা হচ্ছে না হয়। এখনো পর্যন্ত তো ঠিকঠাক হচ্ছে রয়েছে, এখনো পর্যন্ত তো ঠিকঠাক হচ্ছে রয়েছে। তো বাস্তু খুব ম্যাটার করে, বাস্তুতে কোথায় কি রেখেছে না করেছে, এবং বাস্তুতে কোন আত্মীয় আসলো, কোন হচ্ছে কে আসলো, কাউকে না খাইয়ে কোনোদিন পাঠাতে নেই, কোনোদিন জল না দিয়ে কাউকে হচ্ছে পাঠাতে মানে নেই। যে অপমানটা লেগে গেছে, হ্যাঁ, হতে পারে যে ওই জিনিসটা ওনার এই আক্ষেপটা লেগে গেছে। এটা তো ওনার ক্ষেত্রে থেকেই হয়েছে। একটা ভিক্ষুকের কথা না, বা আমরা ভিক্ষুককে দেখলে সবসময় এড়িয়ে চলি। এখনকার দিনে কি হয়, যেটা বলছি এটা নিয়ে না অনেক কথা উঠতে পারে, যে আমি মনে করি যার হাত আছে পা আছে সে কর্ম করে খাও না, কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের ভিক্ষা ছাড়া উপায় নেই না, কৌশিক, তাদেরকে তুমি দান বয়স্ক তাও করো। মানা যায়, ওটাই তো বলছি, কিন্তু তাদেরকে এরা তুমি দাও। আমাদের বয়সী ছেলে বা আমার মানে তাদের হাত পা দেখছি হেঁটে হেঁটে রাস্তা পার হচ্ছে একটা তাদেরকে মা কি করে তার দেবো? বাচ্চাকে কোলে করে নিয়ে হচ্ছে তোমার চেয়ে বেড়াচ্ছে, কেন? ম্যাম এই জিনিসটা নিয়ে এখন যদি বলা শুরু করি, এটা একটা স্ক্যাম, কিন্তু এটা অনেকে মানে ওই যে আপনি তার জন্যই তো বললাম অনেক কথা উঠবে, অনেক কথা উঠে যাবে, মানে এবং এটা আমাদের এদেরকে হচ্ছে একটা কখনো বড় দান করতে র্যাকেট নেই। চলে এটাতে। হ্যাঁ অবশ্যই, এই অবশ্যই। বাচ্চাগুলো যে ওরই এটা কোনো শিওরনিটি নেই। আগেকার দিনে না আহ
তোমার ঋষিরা বলো, আগেকার দিনের হচ্ছে কোনো যখন বাবারা আসতো, কোনো হচ্ছে মাতাজিরা হচ্ছে আসতো, তাদেরকে যদি তুমি চাল ডাল হচ্ছে দাও, জল হুম খাওয়াও হুম না, হুম। তোমার সয় সম্পত্তি ফুলে ফেপে উঠবে। এরকম হ্যাঁ, অনেক কিছু প্রচুর আছে। রয়েছে। আমরা এরকম হয় যখন আমরা এই পুজোর পর যখন লোক অনেকে ঢাকিরা ঢাক বাজাতে হ্যাঁ, আসে, তখন আমরা চাল, আলু, ডাল এরকম ভাবে দেওয়ার দানে রিচুয়াল অনেক এটা। কিছু সম্ভব, কিন্তু ম্যাটার করছে তুমি দানটা করছো কাকে, হুম। তুমি দিচ্ছটা কাকে। অ্যাকচুয়ালি দান কথাটাই খারাপ আমার যা মনে হয়, যে আমরা কেউ কাউকে দান করতে পারি না। আমাদের কাছে আছেটাই কি? আমরাই যে রয়েছি এটাই সব থেকে বড় ভগবানের দান। আমরা কাউকে দান করতে পারি না, মানে আমরা কাউকে সাহায্য হচ্ছে করে দিচ্ছি, যে আমার আছে তা হুম। আমার থেকে একটু তোমাকে ভাগ দিচ্ছি। আমার কাছে এটা মনে হয়। দান কথাটা বললাম, খারাপ বললাম, কিন্তু আম, আমরা দান করার কেউ নাই, কিন্তু যাকেই যে জিনিসটা আমরা দিচ্ছি, ভাগ করে দিচ্ছি, সেটাকে বুঝতে হবে যে সে সেই জিনিসটা নিয়ে কি কি করছে না করছে। হুম। তো যার দরকার নেই আমরা তাকেই দিই, আর যার দরকার আছে তাকে আমরা হ্যাঁ, ও বাবা ও কি নোংরা। ব্যাপারটা হচ্ছে তেলা মাথায় আমরা তেল দিই কিন্তু, এটা হুম, আমার মাও বলে। যার তেলে আছে মাথায় তেল দিতে তো খুব ভালোই লাগে হ্যাঁ, মানুষের। ওটাই, তাহলে আমি একটুখানি তাড়াতাড়ি করে ওই নাম ফ্রেমটা কামাতে হ্যাঁ, পারবো। হ্যাঁ, 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 ভিক্ষুককে আমি ভিক্ষা দিচ্ছি, আমি এত বড় একটা ফটো হচ্ছে তুলে নিলাম, ব্যাস। ব্যাস। এই যে সোশ্যাল আমি মিডিয়াতে দিচ্ছি, দিলাম, সোশ্যাল মিডিয়াতে লোক বলে বাহ তুমি কত ভালো কাজ, আহ, এটাই যেন কিন্তু উপরওয়ালা সিসিটিভিতে তুমি যখন ধরা পড়ছো না ওটাই তো দেখিয়ে বা বললাম, ইয়েতে, এটা তো একটা রঙ্গমঞ্চ। এটাই আমরা যে রঙ্গমঞ্চে মানে নাটক দেখতে যাই, তো কখনো ভেবে দেখবে যে ওপরে যিনি বসে রয়েছেন তিনিও আমাদের ছেড়ে রেখেছেন, উনিও দেখেন কি করছিস, আচ্ছা এত সয় সম্পত্তি কার। এই যেমন আমি বলি, একটা একটা বাস্তুতে যখন যাই, বাস্তু ভিজিটে যাই, দেখি নিজেদের ঘরটা কি সুন্দর কি সুন্দর করে, ঠাকুর ঘরটা এইটুকুনি, ঠাকুর ঘরে এটা এখানে ওটা ওখানে, কিন্তু নিজের মেকআপের জিনিস কি সুন্দর সাজানো আছে, নিজের হচ্ছে ঘড়ি কি সুন্দর সাজানো রয়েছে, ঠাকুর ঘরটা এইটুকুনি, ঠাকুর ঘরের কালার ঠিক নেই, ঠাকুরের মুখগুলো সে কেমন একটা যেন, পরিষ্কার না। না, ম্যাটার করে যে যে তোমাকে থাকতে দিচ্ছে, মানে সে যদি না চায়, আমি এটা মনে করি সে যদি না চায়, তুমি আর এক সেকেন্ডও নিঃশ্বাস ফেলতে পারবে না। আর সে যদি চায় তাহলে তোমার নিঃশ্বাস নিয়েও সে তোমাকে আবার নিঃশ্বাস দিতে পারে। ঠিক। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমাদের হরে একেবারে কৃষ্ণা। আমরা শেষের দিকে আছি। আমার কি কোনো প্রশ্ন বাকি আছে, না আপনার কিছু কথা বাকি আছে, যদি আপনি দর্শকদের সামনে রাখতে পারেন? আমি যখনই আসি, আমার আর তোমার মধ্যে না শুধু মানে যত না আমরা ঘটনা বলি, তার থেকে বেশি আমরা প্রশ্ন উত্তর হচ্ছে দিই, এটা হ্যাঁ, বরাবর হ্যাঁ, আমরা বলি এবং না। আমি বেশি একটু শুনতে থাকি। শুনতে, না, শুনতে আমি আমার ভালো লাগে। এখান থেকে যাবার পরে আমার কাছে তোমার থ্রু দিয়ে অনেকে হচ্ছে গেছিল না, তখন আমি তাদেরকে একটা কথা বলেছিলাম যে তোমরা অন্ধবিশ্বাস নিয়ে আসোনি তো আমার কাছে। তো সত্যি কথা বলবো, আমার কিছু ক্লায়েন্ট আছে, তারা যেমন আমি যেমন লজিক্যালি কথা বলতে পছন্দ করি এবং তারা শুনতেও পছন্দ করে। তো এটাই আমি বলবো যে আহ, ভয় না পাবে না কখনো। ভয় কিছু মানুষ দিতে পছন্দ করে আর কিছু মানুষ পেতে পছন্দ করে। কেউ বললো তোমার ওপর এটা হয়েছে, তোমার ওপর ওটা হয়েছে, যে করেছে সে কাছের মানুষ, যে করেছে দূরের মানুষ, তোমার কিন্তু এটার পরে এটা হয়ে যাবে না। অত ভয় পাওয়ার কিছু নেই, তুমি আজকেও বেঁচে আছো, তুমি দেখবে 5 বছর পরে গিয়েও বেঁচে থাকবে। সময় খারাপ যায়, সেই সময় খারাপের জন্য আমাদের নিজেকে বুস্ট করাটা দরকার, এবং সব থেকে বড় কথা যথাযথ স্থানে। আর একটা কথা বলি, বেশ কিছু মানুষ আমার কাছে আসে না কৌশিক, এসে দেখি কবচ পরে থাকে, তার মধ্যে আমার গেট আপ দেখে অধিকাংশ মানুষ এটা বলে যে ইনি কি কাজ করেন। হ্যাঁ, মানে আমি ওই ব্যাপারগুলো করি না তো, মোটা মোটা হাড় বলো বা যা কিছু রুদ্রাক্ষের জিনিস, মালা, যখন আমি মটর আসনে তিলক। বসি, যখন হচ্ছে আমি শ্মশানে হচ্ছে কাজ করি, যখন আমার যখন যজ্ঞের টাইম হয়, সেই সময় আমার গেট আপ দেখলে আর এখনকার গেট আপ দেখলে কেউ আমাকে চিনতে পারবে না। কারণ তখন আমার প্রোটেকশন নেওয়ার দরকার রয়েছে, তখন আমার সেই জিনিসগুলো পড়ার দরকার রয়েছে, তার জন্য আমার রূপটা তখন সেই জায়গায় সেই জিনিসটা থাকে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যদি নর্মাল ভাবে না থাকি, আমার যেটুকুনি হচ্ছে প্রোটেকশন নিয়ে থাকার দরকার আমি সেইটুকুনি নিয়ে রাখবো। আমি যদি অনেক কিছু নিয়ে এখানে বসি না তোমার সামনে কৌশিক,
তুমি আমাকে তোমার মনের কথা বলতে পারবে না। এটা আমার নিজে থেকে আমি বলছি, এটা আমার ক্লায়েন্টরা বলে যে তোমাকে দেখলে মনে হয় যে তুমি আমাদের, তার জন্য কথাগুলো বলতে পারছি। কিন্তু তুমি যদি এত বড় একটা সিঁদুর পরে থাকতে, এত মোটা মোটা জিনিস পরে থাকতে, তোমাকে দেখলে আগে একটু ভয় অন্তত লাগতো। এখানে ভয় লাগার কোনো কিছু নেই। আর পাঁচটা মানুষের মতনই হচ্ছে আমরা। এবং আর একটা জিনিস কি আছে, মানুষ এদিক ওদিকে গিয়ে না কবচ খুব পড়ে। আমিও কবজই দিই। কবচ খুব পড়ে তো ম্যাক্সিমাম মানুষ কবজের নাম না জেনেই ওটা পড়ে নেয়। এবার ধরো আমার কাছে এলো, সমস্যা মেটেনি, আমার কাছে এলো, এসে আমি বললাম যে এটা কি জন্য পড়েছো, এটার জন্য। আচ্ছা এই কবজের নাম কি আছে, বলতে পারছে না। আমি বললাম যার কাছ থেকে পড়েছো সে বলেন, না সে তো বলেনি, সে বলেছে এটার জন্য। প্রত্যেকটা কবজেরই নাম হয়, প্রত্যেকটা কবজেরই নিয়ম হয় আলাদা আলাদা। তাহলে কি হলো, আজকে ধরো তুমি কোনো ডক্টরকে দেখিয়েছো, সে তোমাকে ওষুধ দিয়েছে, তাই তো? কি জন্য তুমি গেছো সেটা তুমি আমাকে বললে যে এটার জন্য। এবার তোমাকে ওষুধের নামটা তো আমাকে বলতে হবে, তাহলেই তো আমি সেই ওষুধের থেকে একটা ডোজ বাড়িয়ে দেব বা কমিয়ে দেব, তখন তো আমি বুঝতে পারবো। তাহলে তো সেই জায়গায় দাঁড়িয়ে ধরো আমিও যে কবজ দিচ্ছি, সে যে কবজ দিয়েছে, একই কবজ দিচ্ছি, কিন্তু যদি আমাকে নামটা বলে দেয় তাহলে তো আমি সেই কবজটা তাকে প্রোভাইড করবো না, তাহলে তার থেকে সেই কবজটা কমিয়ে দেব, শক্তিটা কমিয়ে দেবো কিংবা শক্তিটা বাড়িয়ে দেবো, তাহলে আর সেই ক্লায়েন্টটাকে টাকা খরচা করতে হলো না আমার কাছে। কিন্তু কিছু ক্লায়েন্ট এটা ভেবেই আসে যে আমি টাকা খরচা করবই। আমি একটা মানুষকে বলছি যে এটা আপনার 2500 টাকায় হয়ে যাবে, সে বলছে না 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 না, যেটা ভালো হয় সেটাতেই দাও। মানে 5000 টাকার জিনিসটা নিলে কি তুমি হচ্ছে তাড়াতাড়ি ঠিক হবে? উল্টে ঠিক হবে না তুমি। মানুষ এই জিনিসগুলো বোঝে না। মানুষ ভাবে অতিরিক্ত টাকা বেশি দিলে হয়তো হচ্ছে সেই কাজটা ভালো, কম টাকার জিনিস হচ্ছে দিলে সেটা হয়তো কোনো কাজ হবে না। মানুষ এটা বুঝতে পারে না, যার জন্য যেটা সেটাই তার দরকার, ওর থেকে বেশি নেওয়ার বা করার দরকার নেই। একগাদা কবজ, একগাদা জিনিস পড়া থাকে মানে নিজের এনার্জিটাকে তুমি আপ ডাউনে নিয়ে যাচ্ছ। তুমি একটাই পড়ো কিংবা দুটোই পড়ো, কিন্তু সলিড জিনিস পড়ো যেটাতে তোমার কাজ হবে। হাজার জায়গার কবজ, হাজার জায়গার জিনিস। আমি কিন্তু কোনো তীর্থস্থান, কোনো হচ্ছে মন্দিরের কবজের কথা বলছি না। আমার মনে হয় কোনো তীর্থস্থান, কোনো মন্দিরের ওপরে আমরা যেতে পারবো না, অন্তত আমি আমার কথা বলছি, ওটা অসম্ভব ব্যাপার। আমি কোনো মন্দিরের কথা বলছি না, আমি কোনো তীর্থস্থানের কথা বলছি না। মা তারা মানে তারাপীঠ থেকে কেউ যদি এসে বলে যে আমি মা তারার কাছ থেকে এই কবচটা হচ্ছে নিয়ে এসেছি, এটা বা বালা হচ্ছে পড়ে আছি, তার ওপরে আমার মনে হয় আমার তোমার কারুর কথা বলা চলে না। পড়েছো, ভালো করেছো। আমি অন্য মানুষজনদের হচ্ছে কথা বলছি, যে যাদের কাছে তোমরা যাচ্ছ না কেন, তারা যে কবচটা দিচ্ছে সেই কবচের নাম অন্তত হচ্ছে জেনো। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আর বেশি দীর্ঘায়িত করবো না। আর নাম্বার দেওয়া আছে ম্যাম, নাম্বার দিলে তো আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফোন করে আপনার যা যা কোয়ারিজ আছে, আপনি সব রকমই তো কাজ হয় আপনার কাছে। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের সাথে গেস্ট বনি ম্যাম, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। হরে কৃষ্ণা। নমস্কার। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ।